আমি তোকে একটা খুব ভালো এক্সাম্পল দিচ্ছি। আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ, ঠিক আছে? সো আমার মা এখন সব খাবারের বাটিতে, সব জলের বোতলে তুলসী পাতা ফেলে বেড়াচ্ছে। আচ্ছা, কেন তুলসী পাতা ফেলছে? যাতে কিনা ব্যাকটেরিয়া গ্রো না করে। এটা সূর্যগ্রহণের সময় করে, অনেকজনকে দেখেছি, চন্দ্রগ্রহণেও দেখছি। ইভেন আজকে আমি যখন ওপরে গেছি তখন দেখছি আমার মা সব জলের বোতলের পেছনে একটা অদ্ভুত ডিজিটের কম্বিনেশন এবং নাম্বার লিখছে। ও যদি স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারি তাহলে দেখাতে পারতাম যে মানে সত্যি মানে ইউ কান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড, এমন একটা অদ্ভুত ডিজিটের কম্বিনেশন লিখছে এবং বলছে ওই ডিজিটের কম্বিনেশনটা থেকে তোর মানে কি হচ্ছে, দ্যাট ডিজিট কম্বিনেশন ইজ অ্যাকচুয়ালি হেল্পিং আস টু গেইন পাওয়ার ফ্রম দ্য ওয়াটার। মানে ইউনিভার্সাল এনার্জিটাকে ওই ডিজিটটা নাকি জলের মধ্যে চ্যানেল করছে এবং সেই জলটিকে খেলে নাকি আমাদের শরীরের পাওয়ার বাড়ে। এবার জিজ্ঞেস কর যে কি করে এই জিনিসটা কাজ করছে, ডিজিট লেখার পরে এনার্জিটা কি করে আসছে, সেটার কোনো এক্সপ্লেনেশন আছে নাকি ওই অবধি যে করছে কোনোভাবে এটা করছে? দ্য থিং ইজ দ্যাট ইউনিভার্সে একটা এনার্জি ঘুরতে থাকে, সেটার নাম হচ্ছে কি, CHI কি। সেই এনার্জিটাকে ওই নাম্বার গুলো চ্যানেল করছে তোর ইয়েটার ভেতর, হাউ জলের ভেতরে। নাম্বার গুলোর একটা স্পেশাল পাওয়ার আছে যে ওই মানে তুই না কোনো অ্যাস্ট্রোলজার হতে পারবি না, কারণ তুই যদি কোনো বাবাজি বা অ্যাস্ট্রোলজার হোস না, তুই নিজে হেসে দিবি এরকম টিভিতে বলবে। আরে মানে ব্যাপারটা হলো গিয়ে যে কোনো জিনিসের পেছনে আমার মনে হয় আমাদের না আইটি কর্পোরেটে একটা জিনিস আছে, রুট কজ অ্যানালিসিস করতে হয়। যে ধর কোনো ইনসিডেন্ট হলো, আমরা রুট কজ অ্যানালিসিসের রিপোর্ট তৈরি করি যে কী অ্যাকচুয়ালি তৈরি হয়েছে, মানে কেন ঘটনাটা ঘটলো, সলিউশনটা কী। ওখানে একটা মেথড আছে যে 5 why, মানে 5বার তোকে জিজ্ঞেস করতে হবে কেন 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 কেন। কোনো একটা জিনিস কেন হলো সেটার একটা উত্তর পেলি, সেটা কেন হলো সেটার একটা উত্তর পেলি, এরকম করতে হতে 5টা লেয়ার ডিপে যখন যাবি তখন গিয়ে বুঝতে পারবি যে এটা রুট কজটা কি, যে অ্যাকচুয়াল রুট কজটা কি এক্স্যাক্টলি। এন্ড এটা করছেই না, নাম্বার লিখছে, নাম্বারে পাওয়ার আছে, ঢোকছে পাওয়ার, একদম পুরো ইন্ডাকশন এফেক্ট। ভাই ভাই ইন্ডাকশন কুকার কেনার দরকার নেই, আমাকে এরকম নাম্বার বলে যেটা দিয়ে আগুন জ্বলবে, আমি বাসনের পেছনে লিখে দেবো, খাবার এমনি রেডি, তাহলে গ্যাস কিনতে হবে না, লোকের 1200-1000 টাকা করে বেঁচে যাবে মাসে। এটাই তো আস্থা বা এটাই বিশ্বাস। এবং দুর্ভাগ্যের বিষয় যে এইটা নিয়েই আমাদের ভারতবর্ষের 90% মানুষ এটার পেছনে চলছে। তোর কি মনে হয় যে কেন এটা হচ্ছে আর কি? আমি আমার যুক্তিটা পরে দেবো, তোর কি মনে হয় যে কেন মানুষ এটার পেছনে এরকমভাবে দৌড়াচ্ছে? কারণ মানুষ হচ্ছে বিশাল বড় হিপোক্রিট একটা জন্তু, সোশ্যাল অ্যানিমেল, সোশ্যাল অ্যানিমেল প্লাস হিপোক্রিট জন্তু। কেন বলতে হিপোক্রিট? আমরা সবাই নিজেদের বিশ্বাসটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, অন্যদের বিশ্বাসকে আমি পুরো একদম ধূলিসাৎ করে দিতে পারি সেটার জন্য। তোকে একটা খুব ইজি এক্সাম্পল দিচ্ছি। একজন হিন্দুকে তুই যদি বলিস যে মুসলিমরা চাঁদের পুজো করে, ওরা বলে চাঁদটাই সবচেয়ে বড়, তোকে হিন্দুরা 50টা এরকম সাইন্টিফিক এভিডেন্স দিয়ে দেবে, 50টা কি 100টা তোকে সাইন্টিফিক এভিডেন্স দিয়ে দেবে যে চাঁদের মধ্যে কোনো ওরকম স্পেশাল পাওয়ারও নেই, মোহাম্মদও গিয়ে চাঁদের টুকরো করেনি, এবং মোহাম্মদ একটা মানুষ ছিল। সেম কোয়েশ্চেনটা তুই কৃষ্ণকে নিয়ে কর বা শিবকে নিয়ে কর, শিব কেন মাথায় চাঁদনি করে বেড়ায়, তোমাকে কেটে কেটে কুপিয়ে শেষ করে দেবে ওখানে। মানুষ এই জিনিসটা ধর্মটাকে অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল মোহনবাগান করে ফেলেছে। আমি ইস্ট বেঙ্গলের সাপোর্টার ভাই। সবচেয়ে বড় হিপোক্রিসি সেখানেই মানুষের। সেটাই, মানুষ নিজেরাই বলে লিভ অ্যান্ড লেট লিভ, তারপরে লিভ অ্যান্ড লেট লিভের জায়গায় কিল অ্যান্ড লেটস কিল, ওটাতেই চলে যায়। আমার যেটা মনে হয় যে মানুষ কেন আস্থা বা বিশ্বাসের প্রতি যায়, কারণ মানুষ খুব লেজি। মানুষ ভাবে যে পুজো করি প্রসাদ দিয়ে এটা খুব ইজি করা। ধর এই যে হয় না যে ভগবানকে মানুষ মানে, ভগবানকে জানতে চায়, ঠিক আছে, পুজো করলাম, প্রসাদ দিলাম, হাত জোড় করলাম, এটা খুব ইজি করা, ঠিক আছে। কিন্তু ভগবান বা সৃষ্টিকর্তা যদি থাকে এক মুহূর্তের জন্য ভেবেও নিজের সৃষ্টিকর্তা আছে, তাহলে তার সৃষ্টিগুলোকে তো জানতে হবে। যদি একটা সৃষ্টিকর্তা থাকে তাহলে অবশ্যই সে
যেমন সূর্য পৃথিবী তৈরি করেছে, সেরকম সে ইন্টিগ্রেশনও তৈরি করেছে, ডিফারেন্সিয়েশনও তৈরি করেছে, ক্যালকুলাসও তৈরি করেছে। সেগুলো কারো জানার ইচ্ছে নেই, কারণ সেগুলো জটিল। এদিকে মানুষ ভাবে যে না, আমি এগুলো না জেনেই মানে জেনে যাবো সৃষ্টিকর্তে, পুজো করি, এটা শর্টকাট, এটা ইজি একটা। মানুষ মানুষ নিজেকেই স্ক্যাম করছে, এর থেকে বড় কিছুই নয়। ওই লেজিনেসটার জন্যই মানুষ আস্থায় বিশ্বাস করে, কারণ মানুষ জানে যে তারা ক্যালকুলাস করতে পারবে না, তারা জানে যে ডিফারেন্সিয়েশন করতে পারবে না, কিন্তু কিছু তো একটা করতে হবে, দেখাতে হবে না সমাজকে যে হ্যাঁ আমি তো সৃষ্টিকর্তার দিকে এগোচ্ছি। ওইটাই আসলে আমার ওই হিপোক্রিসিটাই জঘন্য লাগে, যে ভাই তুমি হিপোক্রিট, তুমি কোনো দিকে তোমার ভালোবাসা আস্থা কিচ্ছু নেই, ইউ জাস্ট আ টিপিক্যাল হিপোক্রিট ম্যান। দ্যাট ইজ দ্য বিগেস্ট পয়েন্ট। আমি এটা চিরকাল বলে এসেছি, মানুষের চেয়ে বড় হিপোক্রিট কিছু না। সেই মানুষই, যে মানুষ লেজিনেসের জন্য অন্য ধর্মকে মানবে এবং অন্য ধর্মের সাথে কাজ করবে, সেই মানুষই যখন টাইম হবে, যখন তুই দেখবি অ্যাকচুয়াল টাইম এসছে, তখন গিয়ে বলবে যে হ্যাঁ তুমি হার্ড ওয়ার্ক করনি বলে ফেল করে গেছো, তুমি জীবনে খাটনি করনি বলে ফেল। কাকা, তুমি যখন তোমার ভগবানের গীতা পড়ে সেটাকে বুঝেছিলে এবং অন্তঃস্থ করেছিলে, সেটা সবকটা জিনিসই কি বুঝে করেছিলে? করনি না। তুমি তো পুরো একদম ডাইরেক্ট যেরকম ভাবে পেরেছো সেরকম ভাবে সেটাকে ভেবে গেছো, যা আরে লেখা আছে সেটাই তাও তো পড়বো। তুই বড় সাহসিকতার সাথে বললি যে গীতা পড়ে বুঝেছে কিনা, আমি তো বলবো 90% মানুষ গীতা পড়েই নি। এই যে এটা দেখ, এটা আমি কিছুক্ষণ এটা আগে, আফটার গণেশ পুজো আই গেস। এটা আফটার গণেশ পুজো, এবং এটা ব্যাঙ্গালোরে ডোমলুরে যেখানে আমি থাকি। এবং এই রাস্তাটা মানে যত দূর অবধি গেছে এরকম কাগজের টুকরো, ঠিক আছে, এই কাগজের টুকরোগুলো না উড়িয়ে ওরা উল্লাস করছে, যারা বিসর্জন দিতে যাচ্ছে ওরা উল্লাস করছে কাগজের টুকরোগুলো উড়িয়ে। আমাকে এটা বল, এই কাজটা যদি আমি করতাম, একা করতাম, তাহলে ওরা কি আমাকে কি বলতো? অশিক্ষিত বলতো, পুলিশ এসে ধরে নিয়ে যেত, মূর্খ বলতো, মূর্খ বলতো, বলতো যে কোনো কালচার নেই। হ্যাঁ কত কিছু বলতো। কিন্তু যেই ওখানে ধর্ম চলে এলো, এটা জাস্টিফাইবল হয়ে গেল যে পলিউশন হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু যেহেতু একটা ধর্মকে নিয়ে করছি, আমার সব পাপ সব ভুল জাস্টিফাইবল। এইটা এটা কত বড়, মানে আমার কত খারাপ লাগে এই ব্যাপারটা, যে তুমি ধর্ম ফলো করো তাহলে তুমি তোমার 7 খুন মাফ। কিছুদিন আগে আমার একটা চেনা আনা বন্ধুর সাথে কথা হচ্ছিল, তো তার সাথে তার সাথে আমার কথাটা এভাবে শুরু হয়েছিল যে সে আমাকে জিজ্ঞেস করেছিল তুই কি ভগবানে বিশ্বাস করিস, বা না সরি, সে বলেছিল যে তুই কেন ভগবানে বিশ্বাস করিস না। তো সেটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো সেখানে আমি অনেক কথাবার্তা, অনেক কনভারসেশন হয়েছে, আমি সেগুলোর গভীরে যাচ্ছি না। সে আমাকে বলে যে আচ্ছা, আমি তাকে বলি যে ভগবান মানে হলো কি এমন কেউ যে সৃষ্টি করেছে সব কিছু, তো এটা যদি মানে এটা হয় তাহলে আমার যুক্তিতে এইটা ভগবান হতে পারে, আমার যুক্তিতে এটা ভগবান হতে পারে। তখন সে আমাকে বলে যে তুই গীতা পড়, গীতাতে সব লেখা রয়েছে ভগবান কাকে বলে। তা আমি তাকে বললাম যে গীতার কোন শ্লোকে কোন লাইনে লেখা রয়েছে বলতো ভগবান কাকে বলে? আমি তো মানে নাও জেনে থাকতে পারি, তুই যখন বলছিস আমাকে তাহলে নিশ্চয়ই তুই জানিস, তুই আমাকে একবার বলে দে, ধরিয়ে দে কোন পেজে কোথায় লেখা রয়েছে, তাহলে আমি আরেকবার গিয়ে রিভিউ করব। তখন বলে যে দেখ ভাই, আমি তো গীতা ওরকমভাবে পড়িনি। আমি তাকে বললাম ভাই তুই নিজেই পড়িসনি, এদিকে তুই সাজেস্ট করছিস লোকজনকে যে গীতা পড়লে জেনে যাবে। আমি বরং তাকে উল্টে বললাম যে দেখ, এই শ্লোকে এই লাইনে অ্যাকচুয়ালি বলা হয়েছে, কাইন্ড অফ একটা ডেফিনেশন দেওয়া হয়েছে ভগবানের। তো আমি যেহেতু খানিকটা, আমিও পুরো পড়িনি, আমি যেহেতু খানিকটা মানে কাটা কাটা পড়েছি, তো আমার এইটুকু নলেজ রয়েছে, ওর সেইটুকুও নলেজ নেই। এদিকেও মানুষের মধ্যে এটা হয়ে গেছে যে তুই গীতা পড় গিয়ে, ওটা হলো গিয়ে এটা কাটিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার, যে আমি তো লজিকে পারছি না, আমি নিজেও কাটিয়ে দিই। এদিকে সে নিজেই গীতা পড়েনি। এই জিনিসটা আমার আগেও হয়েছে, আরেক বান্ধবীর সাথে আমার কথা হচ্ছিল, যে অ্যাস্ট্রোলজির বিশাল বড় ফ্যান। এবার সে আমাকে, তাকে আমি যুক্তি দিচ্ছি সব কিছু, সে আমাকে বলছে যে এই বইগুলো পড়, সে আমাকে রীতিমতো লিঙ্ক দিচ্ছে অ্যামাজন থেকে, যে এই বইগুলো পড় তাহলে সব জানতে পারবি অ্যাস্ট্রোলজির ব্যাপারে। আমি বললাম ভাই তুই কি পড়েছিস? কারণ তুই যখন সাজেস্ট করছিস নিশ্চয়ই তুই জানিস বইটা পড়েছিস, সেই জন্যই তুই সাজেস্ট করছিস, না না পড়লেই করে মানে না পড়লেই করে সাজেস্ট করতে পারিস। তো আমরা তো কাউকে কোনো খাবারটা ভালো কি খারাপ সেটা তখনই সাজেস্ট করি যখন আমরা নিজে খেয়ে থাকি। আমি তো এটা বলতে পারবো না যে আমি লাজানিয়া খেয়ে দেখ খুব ভালো খেতে, আমি তো ওখানে খাইনি কিন্তু আমি জানি খুব ভালো খেতে, এটা তো ওখানে বলতে পারবো না। তো সেরকমই তাকে জিজ্ঞেস করলাম তুই কি পড়েছিস, বললো না না আমি পড়িনি, কিন্তু তুই পড়ে দেখ। বাট আমি শুনেছি যে বইগুলো ভালো।
ওটাই। আমি তোকে একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। আমার একটি মুসলিম বন্ধু আছে। হুম আমি ওকে জিজ্ঞেস করলাম যে মোহাম্মদ কি কোথাও বলেছে, যে কোনো বইতে বলেছে যে আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহকে ছাড়া কোনো ভগবান নেই? হ্যাঁ, তুই কোরআন পড়। আল্লাহ, ঠিক আছে আমি কোরআন পড়বো, হুম কিন্তু কোথায় বলেছে মোহাম্মদ, কোন সূরায় বলেছে? হুম কিছু বলতে পারলো না। আমি চুপচাপ আমার ব্যাগটা খুললাম, ব্যাগটা খোলার পরে আমি ব্যাগ থেকে এটা বার করে দেখিয়ে দিলাম, এটা আমার কাছে থাকে। হ্যাঁ, উফ, এটাও থাকে এবং এর সাথে আরো বাকি তিনটেও থাকে। একটা কোরআনও থাকে, একটা গীতাও থাকে, একটা বাইবেলও থাকে, একটা গুরু গ্রন্থ সাহিবও থাকে। আমি পড়ি, আমি জিনিসগুলোকে র্যাশনালি ডাইসেক্ট করার জন্য পড়ি, এবং আপনাকেও দেখিয়ে দিতে পারি কোথায় কি লেখা আছে এবং প্রত্যেকটার অ্যাকচুয়াল মিনিংটা আপনাকে বলে দিতে পারি। এটাই তো আপনি দরকার। যখন একজন র্যাশনালিস্টের সাথে ঝগড়া করতে আসবেন না, তখন ভেবে আসবেন, কারণ সে এতগুলো অস্ত্র নিয়ে বসে আছে, আপনি কুলিয়ে উঠতে পারবেন। ওটাই ওদের ধারণা যে আমরা ওদের এই বইগুলো পড়ি তাহলে অটোমেটিক্যালি আমরাও ইস্ট বেঙ্গলের সাপোর্টার হয়ে যাবো, আমরা মোহনবাগানের সাপোর্টার, আমাকে হতেই হবে, আমাকে হতেই হবে। তুমি পড়ার পরও যখন ইস্ট বেঙ্গলের সাপোর্টার হচ্ছে না, মোহনবাগানের সাপোর্টার হচ্ছে না, তাহলে তুমি গদ্দার। এরকম তুমি তোমাকে হিন্দু কোনো ধর্মের ওয়ার্ড নেই। তোমাকে হিন্দু ধর্মের পক্ষে কথা বলতেই হবে, সে যতই লজিক থাকুক না ভাই। হিন্দু মুসলিম বলে কিছু নেই, দুটোই ভাগ আছে, একটা হলো কি যুক্তিবাদ, একটা হলো বিশ্বাস। এই দুটোই ভাগ রয়েছে, আর কোনো ভাগ নেই। হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই বিশ্বাসের সাইডে, আর বাকি যারা আছে সবাই যুক্তিবাদের সাইডে, এই দুটোই ভাগ রয়েছে। আমি ভাই যুক্তিবাদের পক্ষে। এটা হলো দেখ, simple আমার ব্যাপার। কোনো প্রবলেম নেই, মানুষে পুজো করছে। দেখ, আমিও দুর্গাপুজো এনজয় করি, আমিও ঈদে গিয়ে জাকারিয়া স্ট্রিটে বসে কাবাব খাই, আমিও গিয়ে তোর হোলিতে গিয়ে রং খেলি, সবকিছু করেছি একটা। এখন করা হয় না, সেটা পার্সোনাল লাইফে লোকে এগুলো অনেক জায়গায় অনেক কিছু বাধা বিপত্তি আছে যেখানে যেগুলো করা হয়। এটার মানে এইটা তো না যে আমি রাস্তার মাঝখানে বসে নামাজ পড়বো বলে লোকের গাড়ি আটকে দেবো। এটার মানে এইটা তো না সেই দুর্গাপুজো করার জন্য আমি লোকের রাস্তা আটকে দুর্গাপুজো করবো, আমার কালচার দেখাতে গিয়ে আমি লোকের দৈনন্দিন জীবনের পুরো ব্যাঘাত ঘটিয়ে রেখে দেবো। ওটাই আমার কথা হচ্ছে, ওটাই আমি তোকে একটা জিনিস দেখাই, আমি আমার স্ক্রিনটা শেয়ার দেখা। করি। মানুষ খারাপ ঠিক খারাপের ঠিক ভুলের পার্থক্যটাই ভুলে গেছে, এটাই হলো কি ব্যাপার। ভাই, এখন এমন একটা সময় এসে আমরা দাঁড়িয়ে আছি না, ইন কেস অফ ইন্ডিয়া বল, ইন কেস অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড বল, every country is not led by a president or a prime minister or anyone. It is led by God. এটা মাথায় রাখবি। তুই আমেরিকার ন্যাশনাল অ্যান্থেম বল, সেখানেও গড সেভ আওয়ার কান্ট্রি, বা গড লাভস আওয়ার কান্ট্রি, গডস ওন কান্ট্রি, এই ধরনের কথাবার্তা থাকবে। বা তুই ইয়েতে যা, তোর ব্রিটেনে চলে যা, গড সেভ দ্য কুইন। বাট ইন্ডিয়া কিন্তু এদিক দিয়ে অনেকটা এগিয়ে। ইন্ডিয়া কিন্তু কোনো দিনও কোনো মানে গডকে ইয়ে করে কোনো নিজের ন্যাশনাল অ্যান্থেম বানায়নি। ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থেম ইজ অ্যাবাউট ইউনিটি, ইজ অ্যাবাউট ডিগনিটি, ইজ অ্যাবাউট লাভ, যেগুলোকে উই ক্যান অ্যাকচুয়ালি ইকুয়েট উইথ দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড। মানে যেগুলো আমরা বলি যে আসল ভগবান কি হবে, ভালোবাসবে, তোমায় ডিগনিটি দেবে এবং তোমায় ইউনাইট করবে। করে কি আমাদের ভগবান সেটা? না, এখানে আমি একটা জিনিস বলতে চাই, যে তুই বলছিস ইন্ডিয়া করে না, এটা পুরোপুরি ইন্ডিয়ান, সঠিক নয়। এটা পুরোনো দিনের কথা, এখন না না কাকা। না, ইন্ডিয়ার মধ্যেও দুটো ভাগ আছে কিন্তু, একটা হলো কি ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর একটা হলো ইন্ডিয়ান পিপল। ইন্ডিয়ান পিপল আর ইন্ডিয়ান কনস্টিটিউশন আর নট দ্য সেম, বরং একে অপরের বিপরীত। ঠিক আছে, মানুষ অ্যাকচুয়ালি সত্যি বলতে মন থেকে কনস্টিটিউশনকে শ্রদ্ধা করেই না। মানুষ হয়তো মেনে চলে, ভয় করে, মানুষ ভয় করে কনস্টিটিউশনকে, মানুষ মেনে চলে না, শ্রদ্ধা করে না বা বোঝে না মানুষ। তুই যেটা বললি পয়েন্টটা, যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে মানে এইটা ব্যাপার কোনো ভগবানের বেসিসে কিছু বলা নেই। ইন্ডিয়া কনস্টিটিউশন কিন্তু অবশ্যই যারা তৈরি করেছে সব ভেবেচিন্তে তৈরি করেছে, বাট পিপল আর নট এগ্রিং টু ইট। মানুষ কিন্তু সেই ভগবানকেই বেসিস করে সেন্টার করে চলে। এবং যদি কোনো দিনও এরকম হয় যে ভোট হয় যে এটা একটা হিন্দু রাষ্ট্র হবে না সিকুলার রাষ্ট্র হবে, তাহলে মানুষ ছাপ্পা ভোট দেবে ভাই হিন্দু রাষ্ট্রের জন্য। মানুষ ভেতরে ভেতরে তোকে এটাই আমি চায়। একটা তোকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ছাপ্পা ভোট হবে মানে কতটা বড় একটা ডিভিশন ক্রিয়েট হবে সেটা ভাবতো। সে তো হবে। সবাই, তুই কিন্তু এটা ভাবতে পারছিস না যে কত বাঙালি আছে, কত আসামিজ আছে, কত নাগাল্যান্ডের লোকেরা আছে, কত কেরালার লোকেরা আছে, কত মুসলিমস আছে, কত শিখস আছে। তারা কি চাইবে এটা হিন্দু রাষ্ট্র হোক? না, সেটা তো অবশ্যই চাইবে না, কিন্তু সেই যারা অ্যাকচুয়ালি সিকুলারিজম মানেটা বোঝে সেই মানুষের সংখ্যা কম। তুই আজকে
পুরো দেশের কথা ভাব, দেশের কথা ছাড়, তুই আজকে পুরো তোর পরিবারের কথাই ভাব। ফ্যামিলিতে ও তুই বাবা, একটা তুই একটা বাজে এক্সাম্পল দিয়েছিস, খুব আমার বাজে আমার example পরিবারও দিয়েছিস। সেম, তোর পরিবার যা আমার পরিবারও সেম, ঠিক আছে? আমাদের ফ্যামিলি থেকে 10 জনকে কালেক্ট করি, একটা হুম। জার আছে না, কাচের জারের মধ্যে আমরা ইয়ে করি যে তাদের ভোটটা দিতে বলি। হিন্দু রাষ্ট্র হলে কাগজে হিন্দু রাষ্ট্র লিখে দেবে, ধর্মনিরপেক্ষ হলে কাগজে ধর্মনিরপেক্ষ লিখে দেবে। এবার তুই 10 জন মানুষের কাছে ভোট নে আর কি, পরিবারের মধ্যেই। আমি 90% গ্যারান্টি 80% দিয়ে হিন্দু বলতে রাষ্ট্র পারি বেরোবে। হ্যাঁ কোন দিকে ভোটটা পড়বে। Biasness. আমি বাকি ভারতবর্ষের কথা বলছি conceptual না, bias. ওটাই আমি বাকি ভারতবর্ষের কথা বলছি না, তোর আমার দুজনের পরিবারেই যদি এটা হতে পারে, এরকমই তো সবার পরিবারে হচ্ছে। আর পরিবার মিলেই তো দেশ তৈরি হয়, তাই না? তার এবার এবার যদি তুই এইটাই তুই ফ্লিপ করে দে, তুই অন্য কোনো মানে ইয়েতে চলে যা, অন্য কোনো পার্সপেক্টিভে তুই যদি চলে যাস। এবার ধর তুই চলে গেলি ঘটকপুকুরে, আমি আমার একটা পাম্পে গেলাম, ধর আমি আমি তখন কাজ করতাম যখন রিলায়েন্সে, আমি একটা পাম্পে গিয়ে আমি ওরকমই সেম একটা ভোট করলাম। হুম, তখন কি আসবে বলতো? মুসলিম। এটা কি ইসলামের ব্যাপারটা ওটাই আইদার হিন্দু আসবে না হলে মুসলিম আসবে, কিন্তু আমার বক্তব্য ওটাই যে ধর্মনিরপেক্ষ আসবে না। কেননা কেউ ধর্মনিরপেক্ষ করতে চায় পারবে না, না, কেউ ধর্মনিরপেক্ষ করতে চায় পারবে না। না। রিজনটা ওটাই। দেখ, পলিটিক্স কোথায় দাঁড়িয়ে আছে, তোর গোটা ইন্ডিয়া দাঁড়িয়ে আছে কিসে? একটা জিনিসে দাঁড়িয়ে আছে, রিলিজিয়ন। রিলিজিয়ন আমরা অনেকে ভাবে হচ্ছে কিসের জন্য এসছে, রিলিজিয়ন এসছে হচ্ছে ফর দ্য প্রোটেকশন অফ দ্য ওয়ার্ল্ড। আমরা ভগবান এসে দেখা দিয়ে গেছে, হুম। মুসলিমদেরকে গেব্রিয়েল নেমে এসে মোহাম্মদকে দিয়ে গেছে, ওইদিকে মোজেসকে ভগবান নিজে আগুন জ্বালিয়ে বলে গেছে। বা ইন্ডিয়াতে তো ভগবান নিজে এসে যুদ্ধ করে গেছে, সেটা আলাদাই ব্যাপার। রোম আর ইয়ের মতো, আমার সবচেয়ে গ্রিসের হাসি মতো পায় ব্যাপার। ভাই যখন অ্যাভেঞ্জার্সে হয় না যে সব এলিয়েনগুলো আমেরিকাতেই আসে, এখানে সারা সারা পৃথিবীর সব ভগবান না ইন্ডিয়াতেই এসছে আর কি, আর বাকি পৃথিবীর কোনো ইয়ে ছিল না, সব সমস্যা একটাই সব কথা। যুদ্ধ ইন্ডিয়াতে। আমার একটা কথা বল, রামায়ণের যুদ্ধ যখন হচ্ছে, সরি মহাভারতের যুদ্ধ যখন হচ্ছিল, তখন ব্রাজিলে কি কি অবস্থা ছিল? গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। মানে সবকিছু কি ইন্ডিয়ার মধ্যেই হচ্ছে ভাই? সবচেয়ে বড় কোয়েশ্চেন যেটা নীল ডিগ্রাস টাইসন করেছিলেন, আমি আবার করতে চাই, হ্যাঁ। কোন ধর্মীয় বইতে ডাইনোসরের উল্লেখ নেই কেন? এটা ওটাই। আরে দেখ, ধর্মকে যদি ভ্রান্ত প্রমাণ করতে হয় তুই বলে বলে গোল দিবি, তাই নতুন পয়েন্ট এবার এনে। আমার কাজটা তো ধর্মকে ভ্রান্ত প্রমাণ করা না, আমার কাজ হচ্ছে তোমরা ধর্মটাকে দিয়ে আমাদের পিছনে কেন মাছ দিচ্ছ এটা বলা। না, আমার আমি এটা- কোয়েশ্চেন গুলো করতে আসছি, হুম। আমি প্রশ্ন করে যাব যতদিন না তোমরা বুঝবে যে তোমরা যেটা করছো সেটা ভুল। ওরা এই জন্যই বাসটা দিচ্ছে, তার কারণটাও আমি আমার বইতে লিখে গেছি, যে অনেকে হয়তো এখানে জানে কি জানে না। আমার একটা বই রয়েছে যা জানে কি জানে না, আমি আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গেল সব, এখানেই তো রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, খুঁজে পাচ্ছি না, তোর যাই বই হোক, আমার পাশেই রাখা ছিল। আমার একটা বই রয়েছে দ্য ন্যাশনালিজম, দ্য ন্যাচারাল অর্ডার অফ রিজন। হ্যাঁ থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। আমি নিজেই ভুলে গেছিলাম আমার নিজের বইয়ের জন্য, অনেকদিন আগে পাবলিশ করেছি তো। তো সেখানে আমি বলেছিলাম যে মানুষের না, বিশেষ করে যারা বিশ্বাসী, যারা বিশ্বাসের মাইন্ডসেট নিয়ে চলে, তাদের একটা সেলফ ডিফেন্স মেকানিজম রয়েছে, যে তারা ভাবে যে আমার বিশ্বাসে যদি কেউ আঘাত করছে, আমার বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে আমি পুরো হারিয়ে যাব। মানুষ ডিফেন্স করে আর কি। মানে ওই আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এটা আমি বইতেও দিয়েছি, যে তুই জলাতঙ্ক হয়তো শুনেছিস, জলাতঙ্ক একটা রোগ আছে, রেবিস Rabies virus ভাইরাস কি বলেছিলাম একবার, হ্যাঁ। আবার পরে আজ তুই বলেছিলি। রাইট। তো রেবিস ভাইরাস কি হয়, যে কারো যদি জলাতঙ্ক হয় সে জল খেতে পায় না, জল দেখলে ভয় পায়, কারণ তার রেবিস ভাইরাসটা ছড়ায় থুতু দিয়ে বা স্যালাইভা দিয়ে, ঠিক আছে? এবার কেউ যদি জল খায়, স্যালাইভাটা তো পেটে চলে যাবে, ওখানে অ্যাসিড রয়েছে, ওখানে ভাইরাসগুলো গ্রো করতে পারবে না। তো ভাইরাসগুলো না একটা খুব অদ্ভুত পন্থা ইউজ করে, ওটা ব্রেনে অ্যাটাক করে এবং মানুষকে বোঝায় যে জলটা তোমার জন্য ঠিক না, জলটা হলো গিয়ে তোমার জন্য ক্ষতিকর, তোমাকে ওই জন্য মানুষ ভয় পায় জলকে, যাতে জল না খেতে পারে আর ভাইরাসটা গ্রো করতে পারে এবং ছড়াতে পারে। তো এটা না, ধর্ম বা বিশ্বাস জিনিসটাও সেরকম। মানুষ যখন দেখে যে নিজের বিশ্বাসটা ভাঙতে চলেছে, মানুষ এটাকে ডিফেন্স করার চেষ্টা করে এবং সেখান থেকেই আর কি সেখান থেকেই তোকে অ্যাটাক করবে। মানুষ কিন্তু জানে যে তুই ভুল, তুই ঠিক, কিন্তু স্টিল মানুষ সেটাকে ডিফেন্ড করবে, কারণ যদি মানুষের ওই এখানে যদি তুই বিশ্বাসটাকে ওই ভাইরাসের সাথে তুলনা করিস, সেটা যদি মরে যায় তাহলে তো সে গ্রো করতে হবে, সে ছড়াতে পারবে না, সেই জন্যই সে ডিফেন্সিভ হয়ে যায়। তো আমি এটাকে আমার বইতে এক্সপ্লেন করেছি ভালোভাবে জিনিসটাকে।
হ্যাঁ, সেটা আমি পড়েওছি, আমার এক্সপ্লেনেশনটাও খুব সুন্দর লেগেছিল ওটা পড়ে। আমরা এইটা নিয়ে অনেকবার ডিসকাস করেছি যে ইয়েটা, রিলিজিয়ন একটা ভাইরাসের মতো ছড়িয়ে যায়। রিলিজিয়নের চেয়ে বড় কথা হচ্ছে রিলিজিয়নটাকে আমরা কেন ভাইরাসের মতো ছড়াতে দিই, বিকজ ওটাকে আমরা আমাদের আইডেন্টিটির সাথে সেম করে। তুমি কে? তুমি হিন্দু? নো, ইউ আর নট আ হিন্দু, ইউ আর আ এক্স্যাক্টলি। হিউম্যান হু বিলিভস ইন দ্য হিন্দু ধর্মা। ওটা একটা আলাদা কালচার। You like that culture, you have adopted that culture, keep it up to that. It will never become dogma. এখন যে পরিস্থিতিতে আজকের দিনে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে শরিয়া ল, হিন্দু রাষ্ট্র, গড জোন কান্ট্রি, এইসব নিয়ে আমরা মারামারি করছি, এই জিনিসটারই কোনো অস্তিত্ব থাকবে না। দুর্গাপুজো হবে, রাস্তার ধারে সুন্দর করে ঠাকুর দেখবে তোমরা, পুজো পুজো হবে, চাই না কি হবে পুজো তখন। হ্যাঁ, ঠাকুরের সামনে হয়তো তোমার তোমার মূর্তির সামনে আমরা প্রদীপ জ্বালালাম, মূর্তির যে অ্যাকচুয়াল আর্কিটেকচার, অ্যাকচুয়াল যে আর্টিস্টিক দিকটা, সেটাকে নিয়ে আমরা তখন না হয় ডিসকাস করলাম। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং কালচার। কালচার মানে আর্ট। এক্স্যাক্টলি। ইফ ইউ হ্যাভ রিলিজিয়ন, হ্যাভ ইট ইন দ্যাট ওয়ে। দ্যাট ইজ দ্য মোস্ট প্রোডাক্টিভ ওয়ে ইউ ক্যান হ্যাভ রিলিজিয়ন। গান এই যে ভালো তৈরি হয়নি, আমাদের কাছে মহিষাসুর মর্দিনী নেই, এখনো হাজার হাজার লোক শোনে মহিষাসুর মর্দিনী সকালবেলায় যখন ইয়ে হয়। And it is not because of that part যে মহিষাসুর মর্দিনী রিলেটেড টু গডহুড, নো। বাঙালি কেন শোনে? বিকজ বাঙালি জানে এরপরে ছুটি আসছে, পুজো আসছে, ঘুরতে যাবো, মজা হবে। দিস ইজ দ্য স্টার্টিং টু মাই ফ্রিডম। না, এখানে খুব একটা ভালো পয়েন্ট আমার মাথায় এলো। এই যে এত লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখতে যায়, মূর্তি দেখতে যায় দুর্গাপুজোর সময়, মানুষ তো মূর্তিটার তো যথেষ্ট প্রশংসা করে, কিন্তু মূর্তিটা কে বানিয়েছে কেউ জানে না। এক্স্যাক্টলি, দ্য আর্টিস্ট, হু ইজ দ্য আর্টিস্ট, আর্টিস্টটা কেউ জানে না, ঠিক আছে? এরকমভাবেই আর কি আরও সব কে যে বললি মহিষাসুর মর্দিনী, অনেকে এটাই জানে না যে কে কম্পোজ করেছে বা কারা গেয়েছে। মানুষ তো সৃষ্টিকর্তাকেই এখানেই সম্মান দিচ্ছে না। তো মানুষ অ্যাকচুয়াল সৃষ্টি যে বিশ্বব্রহ্মাণ্ড, তার তার সৃষ্টিকর্তার পেছনে কেন লেগে হ্যাঁ, আছো? তুমি তো এইখানেই সৃষ্টিকর্তাকে সম্মান দিচ্ছ না, তুমি এদিকে ভাবছো যে তুমি গোটা পৃথিবীর সৃষ্টিকর্তাকে সম্মান দিচ্ছি। সৃষ্টিকর্তাকে তুমি এখানেই সম্মান দিচ্ছ না। তুমি জানোই না যে এটা কে তৈরি করেছে বা এই গানটার লিরিসিস্টকে। মানুষ সৃষ্টিকর্তাকে কখনো সম্মান দিতেই জানে না এখানে। আমি একটা ভালো এক্সাম্পল দিচ্ছি, এটা আমার কলেজ লাইফের এক্সাম্পল। আমার এক বান্ধবীকে আমি একদিন বলি যে কালকে তো মহিষাসুর মর্দিনী শুনবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি টিভিতে দেখি। আচ্ছা, টিভিতে দেখবি, খুব ভালো কথা। ইট ইজ অলসো রিপ্রেজেন্টেশন ইন আর্টিস্টিক ফর্ম। আমি জিজ্ঞেস করলাম যে আর ইউ অ্যাওয়্যার অফ দ্য হিস্ট্রি অফ মহিষাসুর মর্দিনী, কিভাবে চালু হয়েছিল, কেন চালু হয়েছিল? না না, কি হবে হয়তো ওই, আমি তো দেখেছি কোয়েল মল্লিক যখন মা দুর্গা হয় নাচে তখন দেখা গেল। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তুই বলতো মহিষাসুর মর্দিনী প্রথম কে চালু করেছিল? আজ অব্দি কেউ উত্তর দিতে পারেনি। আমি তখন তাকে স্পটিফাই খুলে দেখে দিয়েছিল, এই দেখ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলে একজন ভদ্রলোক এই জিনিসটা পুরো ন্যারেট করেছেন, এটা কম্পোজ করা এইভাবে। অত জেনে কি হবে বাবা, আমি শুধু দেখতেই যাবো আর আমি মায়ের ভক্তি করবো। ভাই, এই কেমন ভক্তি? না, আমার এটা কোথাও মনে হয় না, এটা মানে ওই হয় না যে জোয়ারে গা ভাসিয়ে দেওয়া, সবাই করছে আমিও করছি, ব্যাস। মানে এটাই হলো কি এখনকার দিনে আমার কোথাও না মনে হয় যে মানুষ ধর্ম বা কালচার বলছি না, মানুষ ধর্ম মানে, রিচুয়ালস মানে, তার কারণ তারা না মাথা খাটাতে চায় না। তারা যে সবাই করছে তাই আমি করি, কিন্তু যে মুহূর্তে মাথা খাটাবে না সেই মুহূর্তে সে র্যাশনালিস্ট হয়ে যাবে। মানুষ মাথা খাটাতে গিয়ে মানে টায়ার্ড ফিল করে, সেই জন্য আর কি মানুষ ধার্মিক হয়ে পড়ে, আমার এটাই মনে হয়। দেখ, মানুষ is prone to slavery, is prone to following, is prone to be a hypocrite. The people who are able to question that and get above that are rationalists. যারা ওটাকে প্রশ্ন করে কোনো উত্তর পায় না, তারপরেও সেটার কোনো লজিক বার করতে পারে না, তখন তারা ফিরে যায় ধর্ম। এটা আমি লজিক বিশ্বাস করি। পায় না, দেখ এটাও আমি একটা ছোট্ট কথা বলি, কারণ তারা অ্যাকচুয়াল প্রসেসে দেখে না। লজিক যেগুলো actual- পায় না এটা কিন্তু ভুল কথা, লজিক পেতেও চায় না তারা, লজিক Exactly. পেতেও চায় না। আমি ওই বান্ধবীটার কথা বললাম না যে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে, আমি তাকে তার সব প্রশ্নের উত্তর দিলাম। আমি তারপর লাস্টে জিজ্ঞেস করেছিলাম, তো সব প্রশ্নের তো উত্তর আমি দিয়ে দিলাম লজিক দিয়ে, এখন ঠিক না ভুল সেটা বোঝার মতো বোধ তোর রয়েছে। এখন আমার প্রশ্ন, তুই এই ঠিকগুলো সব প্রশ্নগুলো উত্তর পেয়ে যাওয়ার পরেও কি তোর সিদ্ধান্ত বদল করবি, বা তোর কি অ্যাকচুয়ালি লজিকগুলো জানার ইচ্ছে নিজের থেকে তো আসবে? ও তখন বলছিল না, ও লজিকটা মানে ও লড়াই করছে,
কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্রশ্নগুলোর উত্তর জানার পরেও সিদ্ধান্ত বদলাবে না, কারণ ও সিদ্ধান্ত বদলানোর ইচ্ছেই নেই ওর মধ্যে। যারা বিশ্বাসী তারা প্রথম থেকেই একটা কনক্লুশন নিয়ে রেখেছে এবং তারা ওটাকে বদলাতে দিতে চায়ই না। তাদের যদি তুই বুঝিয়েও দিস, তাদের যদি তুই সত্যটাও দেখিয়ে দিস, তাও তারা বদলাবে না। এবং এটাই হলো গিয়ে সব থেকে খারাপ লাগে আমার, যে সে যদি নিজে থেকে বদলাতেই না চায়, তাহলে আমি তাকে কী আর বলবো আর কি। তাকে আমি হাজারটা যুক্তি দিতে পারি, তাকে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারি, সে তো বদলাবেই না। এক্স্যাক্টলি। সাইকোলজিতে একটা টার্ম আছে, তো বলা হয় এসকেপিস্ট মেন্টালিটি। যখন চারিদিকে সব খারাপ হয়, মানুষের মাইন্ড কি করে, এমন একটা জিনিসের কিছু যেতে যায় যেখান থেকে ও কিছু না হলেও কিছু ভরসা পায়। অ্যান্ড আই বিলিভ দ্যাট ইজ ওয়াই রিলিজিয়ন কেম ইন টু বি। মানুষ কোথাও ভরসা পাচ্ছে না, এই বৃষ্টি হচ্ছে, এই বিদ্যুৎ পড়ছে, এই কি হচ্ছে কি হচ্ছে, এই থর বিদ্যুৎ মেরেছে, এই বরুণ দেব বৃষ্টি করছে। ইন্ডিয়াতে বরুণ দেব, ওখানে থর, ওটা আলাদা ব্যাপার। সবই এক। দিনের শেষে গিয়ে যাহাই থর, তাহাই ইন্দ্র, তাহাই জুস, তাহাই ইয়াওয়ে, এভরিথিং ইজ সেম অ্যাকর্ডিং টু অল দিস স্টাফ। বাট দ্য বেসিস ইজ অনলি ওয়ান থিং, যেটা মানুষ বুঝতে পারেনি, সেগুলোকে প্রশ্নও করেনি, সেগুলোর ওপর একটা বিং চাপিয়ে দিয়েছে যেটা নিজেদের মতো দেখতে, এবং সেটাকে বিশ্বাস করে গেছে। হ্যাঁ, ওই জন্য তো দেখা কোনো যায় যে ভগবানকে এলিয়েনের মতো দেখতে আছে? কোনো ভগবানকে অক্টোপাসে দেখতে হয়? আমি কাতুলুর কথা বলছি না ভাই, তুই লাভক্রাফটের কাতুলুকে তুলে আনবি না এখানে। না না, এটা দেখবি যে দুর্গাকে বাঙালির মতোই দেখতে, গণেশকে মারাঠির মতোই দেখতে, তারাই কিন্তু কখনো গণেশ মারাঠির মতো দেখতে না, মানে মারাঠির হাতি ছেড়ে দেবে বাড়িতে। মানে যাই হোক আর কি, ইন্ডিয়ান দেখতে আর কি, ভারতীয় যে দেবদেবী রয়েছে, হ্যাঁ ভারতীয় দেবদেবীরা ইন্ডিয়ান দেখতে, কেননা যারা এই দেবদেবীগুলো তৈরি করেছে তারাও ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, তারা সেটা দেখেই তৈরি করেছে। কখনো যদি এরকম হতো যে ভগবান সত্যি একটা আপার বিং যে পৃথিবীকে তৈরি করেছে, তা সে শুধু ভারতীয়ই হবে কেন, সে তো মানে অন্য কোনো দেশে বেশভূষা পরেও আসতে পারে। বা আমি তো তোকে আমার আরো একটা জিনিস আমার কিছুদিন আগে মাথায় এলো, যে কাপড় তো আবিষ্কার হয়েছে ভাই কয়েকশো বছর আগে, তা ভগবানের সবচময়তে জামা কাপড় কি করে দেখা যায় ভাই? না না, কয়েকশো বছরের আগেও কাপড় ছিল, যখন ইন্ডিয়ান ছাল পরে বাঘ ছাল পরে ঘুরে বেড়াতো। হ্যাঁ, বাঘ ছাল পরেই বেরোতো। বলা হবে না ইন্ডিয়ান ইজ ভেরি উইথ দ্যাট স্টাফ। যাই হোক, বাঘ ছাল পরে শুধু শিব ঘুরে বেড়াতো, ঠিক আছে মানছি, যে বাঘ ছাল পরে তো ঘুরে বেড়াতো নাকি? হ্যাঁ, বাঘ ছাল, পরের দিকে যে সাপ, রুদ্রাক্ষ, ফদ্রাক্ষ এইসব ঠিক আছে, কিন্তু তারপরে যে এই যে দেবদেবীরা যে ভালো ভালো ফ্যান্সি শাড়ি পরে ঘুরে বেড়ায়, তো সেগুলো হচ্ছে মডার্ন ইটারেশন। ওরা পেলো কি করে, ভগবানগুলো পেলো কি করে জামা কাপড়? তো মানুষের সৃষ্টি, কয়েকশো বছর মানুষই দিয়েছে। দ্যাট ইজ দ্য বিগেস্ট পয়েন্ট, যেটা মানুষ বোঝে না। আমরাই বানিয়েছি, আমরাই করেছি, এক্স্যাক্টলি, আমরাই তাকে পুজো করছি। আরে ভাই, আজকে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, আজকে যদি পৃথিবীতে নিউক্লিয়ার হলোকস্ট হয়ে যায়, সব ধ্বংস হয়ে গেল, দুটো মানুষ বাঁচলো, সেই আদমই হয়ে গেল। ধর আমি পুরো হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আমার হাতে রাশিয়ার জার বম্ব পড়লো 15-20টা, আমি গোটা পৃথিবীতে ফেলে দিলাম, পুরো পৃথিবী হলোকস্ট হয়ে গেল, দুটোকে বাঁচিয়ে রাখলাম। আমি দুজনকে বাঁচালাম, দুজনকে বাঁচিয়ে বড় করলাম, তাদের বাচ্চা হলো, সেগুলোকে আরো চারিদিক থেকে আরো 2-3টে করে এনে রিপ্রোডিউস করি অনেক বানিয়ে দিলাম, এটা পুরো আর্থ দাঁড় করিয়ে দিলাম। আমি তো তাহলে ভগবান? আমি ভগবান কিনা? এবার আমি কি করলাম, আমি বললাম কি, ইন্ডিয়ার ভেতরে খোঁড়ো, ওখানে তুমি পাবে কালো দেবতা। কালো দেবতাকে কৃষও উঠতে পারে, কৃষও সুপার হিরো, কৃষও মানুষ বাঁচাতো, কালো দেবতা কৃষ। ওখানে চলে যাও, ওখানে তুমি পাবে হচ্ছে মাকড়সা দেবতা, স্পাইডারম্যান, জাল ছেড়ে ছেড়ে তোমাকে বাঁচাবে। They are gods. So what if these gods that we speak of today were actually stories of their time, which we interpreted as godly characters, nothing other than that. এবং আমার এটা খুব বেসিক জিনিস, এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। এবং আমি এটাও জানি যে যারা ধার্মিক তারাও এটা জানে, তারাও জানে যে সত্যিটা কি মিথ্যেটা কি, কিন্তু তারা না কোথাও একটা না এস্টাবলিশমেন্টটা কায়েম রাখতে চায়। ওই ধর্মের এস্টাবলিশমেন্টটা, যে রিচুয়াল বল বা তুই যে নিয়ম কানুন বল, অর্গানাইজড রিলিজিয়ান ওইটাকে কায়েম রাখতে চায় কোথাও গিয়ে, বিকজ অফ সেই জিনিসটা যে বলছিস না, আইডেন্টিটি। আমি একটা টিমের সাথে রয়েছি, আমি একটা কমিউনিটির সাথে রয়েছি, আমি সেফ রয়েছি, ওই জিনিসটা আইডেন্টিটি এন্ড কন্ট্রোল। হ্যাঁ, ওটাই। আমি যদি আজকে বাড়িতে পুজো না করি, চারপাশে সব বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, আমি পুজো করলাম না, তাহলে সবাই কমিউনিটি ভাববে যে আমি আলাদা হয়ে গেছি, তখন কি তারা সাপোর্ট করবে না? নেই, আমার প্রতিবেশীরা হয়তো আমার বিপদে এলো না, বা তারা ভাবলো যে এটা তো অন্য আর কি, এদের সাথে কথা বলা বন্ধ করে দিল।
এটা এই ভয়টার জন্য করে না, কিন্তু এরাও আমার কথা মনে হয় এরাও জানে যে এটা ঠিক, কোনটা ঠিক এবং কোনটা ভুল। এখনকার দিনে যেখানে প্রযুক্তি রয়েছে এত কিছু, আমার মনে হয় না যে না জানার কোনো কারণ আছে। না, আমি তোকে আবার এটা আমি তোকে ভুল প্রমাণ করবো আমার মায়ের এক্সাম্পলটাকে দিয়ে। হ্যাঁ, আমি এবার চ্যাট জিপিটি ডেফিনেটলি দিয়ে বসিয়ে আমি তোকে এটা পুরো এই ঘটনাটা শোন। সকালবেলায় আমি বসেছি হচ্ছে আজকে রবিবার, আমি ভাত খেতে বসেছি, মাংস ভাত খাচ্ছি, মাটন দিয়ে কষা মাংস ভাত মজাসে খাচ্ছি। আমার মা বলছে, আমি দেখলাম আমার মাংসের মধ্যে একটা তেজপাতার জায়গায় একটা তুলসী পাতা। আচ্ছা, কি বেসিল বেসিল মাটন বানিয়েছো? কেন বেসিল মাটন বানাবো কেন? এমনি তুলসী পাতা। আচ্ছা তুলসী পাতা কেন দিয়েছো? এ আছে চন্দ্রগ্রহণ আছে। আমার আচ্ছা আছে চন্দ্রগ্রহণ আছে, বুঝলাম 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 চন্দ্রগ্রহণ আছে। তো এটা তুলসী পাতাটা কি হচ্ছে? এই কথাটা শুনে ব্যাকটেরিয়া বাড়বে না, ব্যাকটেরিয়া বাড়বে না। হ্যান্ড ওয়াশ দিয়ে দাও, হ্যান্ড ওয়াশ দিয়ে ঘষে দাও, তাহলে 99.9% আচ্ছা জীবাণু মেরে দেবে। স্যানিটাইজার দিলে না কেন? আমার প্রথম প্রশ্ন ছিল স্যানিটাইজার দিলে না কেন? হ্যাঁ, কি তুমুল চিৎকার করতে শুরু করলো। আমি বললাম মাংসের একটা আলু দাও, আমাকে আরো 2 পিস মাংস দিয়ে চলে গেল, সেটা আমারই ভালো হলো, সেটা আলাদা ব্যাপার। এবার দেখছি তার জলের বোতলের তলায় এরকম ভাবে ভর্তি নাম্বার। আমি তাকে জিজ্ঞেস করলাম এই নাম্বারগুলো কিসের? বলছে এটা হচ্ছে রেকি হিলিং পদ্ধতি। এই নাম্বারগুলো দেখছি সেগুলো ইউনিভার্সের এনার্জি, যেটাকে বলে কি, সেটাকে টেনে জলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং এই জলটি খেলে আমার শরীর সুস্থ হয়। এবারে What এটা কি শুধু is the এটা কি শুধু connection behind this? ওই ইয়ের দিনই কাজ করবে, গ্রহণের দিনই কাজ করবে? তাহলে এটাও করলাম। বলছে না এটা সারা জীবন কাজ করবে। ওয়াটার এই নাম্বারটা পিউরিফায়ার আবিষ্কার হয়েছে কেন তো? হ্যাঁ। এবার আমি তো ওই জন্য তুই বললাম, এক কাজ আমাকে কর, একটা- তুই বাগজোলা খাল থেকে বাগজোলা খালের জল। এক গ্লাস জল নিয়ে আয়, তারপরে বল যে নামলাম। তখন কি নাম্বারে মনে হয় পাওয়ারটা অতটা থাকবে না। তখন আর কি, তখন ওটা বিষ হয়ে যাবে, বিষ। না, তখন ওটা এটাই- খেলে মরে যাবে। মানে তোর আমার না এটা মনে হয় যে মানুষ এগুলোতে কেন বিশ্বাস করে, বিকজ পিপল ডোন্ট হ্যাভ দ্য কমপ্লিট ভিজিবিলিটি অফ দ্য ওয়ার্ল্ড। মানুষ না যারা সায়েন্টিফিক নয় বা সায়েন্স নিয়ে পড়েনি বা জানেনি বা এই ইনফরমেশনগুলো তারা পায় না, সায়েন্টিফিক ফাইন্ডিংস অবজারভেশন, তারা না তাদের কাছে এই পৃথিবীটা একটা ছায়া ছায়া ধরনের হয়, যেহেতু তাদের কাছে পুরো ক্ল্যারিটিটা থাকে না। আজকে তুই আমি জানি কি কি আবিষ্কার হচ্ছে, তারপরে পুরো একটা প্রকৃতি কীভাবে কাজ করে তার একটা ক্ল্যারিটি রয়েছে, আমাদের কাছে Exactly. পৃথিবীটা ক্লিয়ার। কিন্তু যারা এগুলো জানে না বা বোঝে না, যাদের কাছে এই জিনিসগুলো জটিল, তাদের কাছে না পৃথিবীটা ছায়া ছায়া ধরনের, যে বৃষ্টি হচ্ছে কেন হচ্ছে জানি না, বাট হচ্ছে তো আকাশ থেকে, ঠিক আছে? তো এই গ্যাপগুলোকে ফিল করবে কি করে মানুষ? এই গ্যাপগুলোকে ফিল করার জন্যই না এই ধরনের জিনিসগুলো নিয়ে আসে, কারণ তাদের তো ফিজিক্সটা বোঝার মতো ব্রেন নেই, কিছু তো একটা দিয়ে ফিল করতে হবে, এবং এটাকেই বলে গড অফ দ্য গ্যাপস। হ্যাঁ, একটা কথা বলবো, লোকেরা মেরে দেবে, লোকেরা পডকাস্ট ক্যান্সেল করে দেবে, আই ডোন্ট কেয়ার। ভগবান হচ্ছে ভেরিয়েবল, যখন কিছু বুঝতে পারবে না এক্স ধরো। ওটাই না, আমরা তো এটা বুঝলাম যে এইভাবে আর কি ধর্ম বিশ্বাস আসে, কিন্তু এটা ক্ষতিকারক দিকটা কি আর কি, মানে কি অনেকে এই প্রশ্নটা করবে যে আমি যদি আজকে পুজো করি, আচ্চা করি, আজকে যদি আমি মজা পাই আর কি ঢাকঢোল পিটিয়ে, তাহলে এটা সমস্যাটা কোথায়? এটার না একটা লং লাস্টিং সমস্যা আছে, যেটা আমি আমার বইতে লিখেছি, যে স্মল স্কেলে না এটার কোনো সমস্যা ফিল হয় না, যে আজকে আমার বাবা বা আমার মা বাড়িতে পুজো করছে, ঠিক আছে, ঢাকঢোল পিটিয়ে প্রসাদ আসছে, এটা না স্মল স্কেলে মনে হবে এটা তো ভালো আছে, এটা তো কাউকে কোনো ক্ষতি করছে না। কিন্তু এটা না লং স্কেলে একটা প্রবলেম আছে। এই যে পুজো যখন করি, আচ্চা করি, যখন আমরা একটা অনুষ্ঠান করি না, রিলিজিয়ান সেন্ট্রিক কোনো অনুষ্ঠান করি, তখন আশেপাশের লোকজন ইনফ্লুয়েসড হয়, ঠিক আছে, এবং তারাও আর কি সেটাকে কপি করার চেষ্টা করে যেভাবে রিলিজিয়ান ছড়িয়েছে। এরকম করতে 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 না একটা এমন পপুলেশন তৈরি হয় যারা তার মাথাকে ব্রেনকে ইউজ করবে না, তারা ফেথ ড্রিভেন হবে, ফ্যাক্ট ড্রিভেন হবে না, ফেথ ড্রিভেন হবে। আর যখন এরকম একটা পপুলেশন তৈরি হবে না, দেয়ার উইল বি অলওয়েজ সাম পিপল হু উইল ট্রাই টু কন্ট্রোল দেম, যেরকম এখনকার দিনে গভর্নমেন্ট করছে, পলিটিশিয়ানরা করছে। এক্স্যাক্টলি। তো ওই কমিউনিটিটা তৈরি হয়ে গেলে আমাদের নিজেরই সমস্যা, ওই কমিউনিটিটাই তৈরি হতে যাতে না দিই আমরা, সেটাই হলো কি আমাদের টার্গেট, যাতে ওই কমিউনিটিটা তৈরি না হয়। সেই ক্ষেত্রে আমরা অনেক লেট, আমি বলবো আমরা অনেক লেট, বিকজ দ্যাট কমিউনিটি ইজ সো এন্ট্রেন্সড ইন পিপলস মাইন্ড না। আর ইফ ইউ ইভেন গিভ দেম এম্পিরিক্যাল ফ্যাক্ট, সায়েন্টিফিক এভিডেন্স, সবকিছু দিয়ে দিবি, কিছু হবে না। হ্যাঁ, হয়তো বা একটা এটা example আমি দিচ্ছি। এক্স্যাক্টলি তুই ঠিকই বলেছিস।
হ্যাঁ বল এক্সাম্পল। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার আজ সকালে কথা হচ্ছিল আমার এক বন্ধুর সাথে। আমি বায়োটেকনোলজি নিয়ে যখন পড়তাম, আমার এক বন্ধু ছিল, সেও পড়তো। ও এমটেক করে শিবপুর আইআইএসটি থেকে, পড়ে টোরে সবকিছু করে। তো ওর যে প্রফেসর ছিল, হেড প্রফেসর, সে ছিল হচ্ছে বিশাল বিজেপি ভক্ত। হুম তার মতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি এইসব জিনিস মানে হচ্ছে ভগবানের জিনিসপত্র নিয়ে খেলা করা। আমরা শুধু বুঝতে পারি জিনিসগুলো, বা একজন বায়োটেকনোলজিস্ট সে এই কথাটা বলছে যে আমরা ভগবানের জিনিস নিয়ে খেলা করি। ডুড, যদি ভগবানের তোমাকে এই জিনিসটা দেওয়া হয়েছে খেলা না করার জন্য, তাহলে ভগবান তোমার এটা দিত, তোমাকে ধোঁয়া বানিয়ে ছাড়তো। তোমাদের মনে হয় না আত্মা মানে ধোঁয়া, ওই ধোঁয়া হয়ে ঘুরে বেড়াতে করে। তুমি তুই অন্য এটা কিছু যে বললি যে লেট হয়ে গেছে এবং মানুষকে যুক্তি দিয়ে বোঝালে বুঝবে না, এটা ঠিকই। মানুষকে ধর তোর কাছে একটা পপুলেশন আছে যারা অলরেডি ফেথ ড্রিভেন, তাদেরকে তুই Exactly. ফ্যাক্ট বলে তুই কনভার্ট করতে পারবি না। এইখানেই আমার মনে হয় অর্গানাইজড র্যাশনালিজমের দরকার এখন। Exactly. আমি অর্গানাইজড র্যাশনালিজম শব্দটা ইউজ করলাম কারণ র্যাশনালিস্ট তো তুই, র্যাশনালিস্ট আমিও। যারা র্যাশনালি ভাবে তারা সবাই র্যাশনালিস্ট, বিকজ উই আর নট অর্গানাইজড। অর্গানাইজড র্যাশনালিজম মানে ইটস আ অর্গানাইজড সোসাইটি বা অর্গানাইজড কমিউনিটি যারা একটা কোড অফ কন্ডাক্ট ফলো করছে, ঠিক আছে? সেটা একটা স্মল কমিউনিটি হতে পারে, সেটা একটা গোটা দেশ হতে পারে, বাট উই নিড আ অর্গানাইজ স্ট্রাকচার, আ প্রপার ফ্রেমওয়ার্ক। সেটা যতক্ষণ না আসছে, আজকে ইন্ডিয়ার কনস্টিটিউশনকে লোকজন ফলো করছে কেন? দোজ দে ডোন্ট লাইক ইট, বাট স্টিল মানুষ কেন ফলো করছে? বিকজ এটা একটা ফ্রেমওয়ার্ক হয়ে গেছে। তুই যদি এটাকে ফলো না করিস, ইউ উইল বি এক্সিকিউটেড বা ইউ উইল বি প্রসিকিউটেড। তো Exactly. তো ইউ হ্যাভ টু ব্রিং দ্যাট ফ্রেমওয়ার্ক, একটা র্যাশনালাইজ ফ্রেমওয়ার্ক আনা দরকার। ফ্রেমওয়ার্ক আনার জন্য সবচেয়ে বড় প্রথম কথা হচ্ছে, যেটা হচ্ছে মানুষকে বুঝতে হবে। অ্যান্ড ইভেন ইফ উই আর এবল টু, সব এইসব যাদের এই মেন্টালিটি, যারা বোঝে যে দিস ইজ বাইন্ডিং, ডগমা ইজ বাইন্ডিং আস, হুম ডগমা ইজ ডিস্ট্রয়িং আওয়ার ফ্রি থিঙ্কিং ক্যাপাবিলিটিস, সেই মানুষদের একসাথে আসতে হবে। কারেন্ট ইন্ডিয়ার যে সিচুয়েশন, এটা খুবই প্যাথেটিক সিচুয়েশন। উই হ্যাভ এথিস্টস ইন ইন্ডিয়া, বাট হুম সেই এথিস্ট গুলোকেই দেখবি বিজেপির মিটিং এ গিয়ে জয় শ্রীরাম বলতে। উই হ্যাভ পিপল হু ইজ কমপ্লিটলি এথিস্ট, বাট সেই এথিস্ট গুলোকেই দেখবি তৃণমূলের মিটিং এ গিয়ে জয় জগন্নাথ বলে যাচ্ছে দীঘার মন্দির তৈরি হবে। হুম এই যে দীঘা, আমি এটা খুব বেসিক কথা বলছি, আমি জানি এটার জন্য আমার কালকেই বাড়িতে টিএমসির হামলা হতে পারে, সো ক্ষমা করে দেবেন। বাট জিনিসটা হচ্ছে, দেখ, এইসব জিনিসগুলো শুধু হচ্ছে অপটিক্স, মানে লোক দেখানো। আর লোকে যেগুলো দেখবে লোকেরা সেটাই খাবে। জগন্নাথ মন্দিরটা যেটা পুরোটা বানালো, ওটা হুম বানানোর কোনো দরকার ছিল? দরকার ছিল না। এবার আমি তোকে একটা সিমিলার কেস বলছি। হাবড়া অশোকনগরে একটা স্কুল আছে, আমার এক হুম ভাইপো, ছোট ভাইপো ওখানে স্কুলটিতে পড়ে। ইয়ে, তোর প্রাইভেট না, গভর্নমেন্ট স্কুল। ওই গভর্নমেন্ট স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ে যাচ্ছে। এদিকে মন্দির তৈরি হচ্ছে। এইদিকে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে কেন? সেন্টারের সাথে কম্পিটিশন দিচ্ছে, সেন্টার রাম মন্দির বানিয়ে আমি জগন্নাথ মন্দির বানাবো। ভোট ভোট আসবে। তো একটা জিনিস তো প্রপার যে ধর্ম, যেহেতু কমিউনিটিটা, যেহেতু সোসাইটিটা ধার্মিক, তোকে ধার্মিক কিছু না করলে তুই ভোট পাবি না, এটা হলো কি ব্যাপার। কিন্তু আমরা ধর্মের উল্টো দিকেই হাঁটছি। ডেমোক্রেসি থেকে র্যাশনালিস্টদের একটা সেট আপ, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা ইজ ভেরি হার্ড ইফ নট হার্ড, ইম্পসিবল। ভেরি হার্ড ইফ হার্ড নট। না, হার্ড তখনই হবে না আমাদের যখন, দেখ, দিস ইজ আ স্টার্টিং পয়েন্ট, হোয়াট উই আর ডুইং টুডে ইজ আ স্টার্টিং পয়েন্ট। I suggested this just to reach out to people like us out there. আমার এটা ধারণা যে শুধু আমরা একা নই যারা এইরকম মাইন্ডসেট নিয়ে চলছি, অনেক লোক আছে, কিন্তু সবাই স্ক্যাটার্ড। রাইট, We build BCRT to bring this kind of people together. এক্স্যাক্টলি। কিন্তু এটা তো প্রবলেম আছে ডেফিনেটলি। আমাদের ফার্স্ট স্টেপ এটাই যে এই বিক্ষিপ্ত মানুষদের এক জায়গায় করো, তারপরে তো পথটাকে আমরা খুঁজে নেবই। আগে তো এক জায়গায় করি, কিন্তু স্টিল প্রবলেম আছে যে মানুষ প্রচণ্ড ভয়ে রয়েছে। আমাদের যে টিমমেটসরাই রয়েছে তাদের মধ্যেই আমরা দেখছি। আমার ফ্রেন্ডসে, আমি আমাদের টিমমেটসদের কথা বাদ দিচ্ছি, আমাদের ফ্রেন্ডসে আমি এত স্টোরিজ দিই, এত স্টেটাস দিই, সবাই দেখে আমার বন্ধু। আমি জানি তাদের মধ্যে অনেকে আমার সিমিলার মাইন্ডেড রয়েছে, বাট তারা কেউ জয়েন করছে না বিসিআইটি, অফিসিয়ালি জয়েন করছে না।
তারা হয়তো পাশে পাশে দেখছে সব কিছু, বুঝছে সব কিছু, বাট তারা জয়েন করছে না বিকজ দে আর স্কেয়ার্ড যে আমি যদি জয়েন করি অফিসিয়ালি তাহলে এরা তো এখনও অতটা বড় কমিউনিটি হয়নি, আমাকে কে প্রোটেক্ট করবে। তো এই ভয়টা খুবই খুব, ইম্পর্টেন্ট। এই ভয়টা এবার খুব দেখ, মানে সমস্যার বিষয়। দেখ আমরা এরকম লোকও পেয়েছি যারা ভীতু নয়, হুম তারাও কিন্তু আমাদের থেকে আইডিওলজি থেকে আলাদা হয়ে গেছে, বিকজ তারা ভয় দেখিয়ে দেখ আইদার তারা ভয় পাবে নাহলে মানুষকে ভয় দেখাবে। হুম আমি নাম নেব না কারুর, এমনও আমাদের টিমে এমনও একজন ছিলেন এককালে যিনি এমন একটা আইডিওলজিকে ফলো করেন যেখানে ভয় দেখিয়ে লোকের থেকে কাজ বার করা পছন্দ করা হতো এককালে। এখন হুম জানি না সেটা, তুইও হুম এককালে সেই আইডিওলজিটাকে ফলো করেছিস, আমি সেটা বলবো না যে করিস, হুম আমি নিজেও করেছি এককালে। বাট আমরা পরে বুঝেছি যে এই ধরনের ওটাও একটা ফেথ বেসড আইডিওলজি একটা দিক থেকে হুম হিসেবে। হুম I'm talking about communism after all. হুম হুম At the end of the day, I'm talking about communism. Communism has become a faith-based ideology. Karl Marx has become a god. ওখানেই তো আমাদের র্যাশনালিজম আর কমিউনিজমের মধ্যে পার্থক্য। ওটাও সবচেয়ে ফেথ, বড় কথা। কোথাও গিয়ে ওটাও ফেথ সেন্ট্রিক। র্যাশনাল মানে হ্যাঁ এটা বলবো যে খুব র্যাশনালিস্ট ঘেঁষা, কিছু কিছু ওভারল্যাপিংস রয়েছে, বাট স্টিল প্রচুর ওভারল্যাপিং, ওভারল্যাপিংস বাট রয়েছে, বাট ফেথ তো রয়েছে ডেফিনেটলি। ওরা সেকুলারিজম টার্মটাকে মানে কড়ায় ফ্রাই করেছে, তারপরে বেগুন ভর্তার মতো করে ভেজেছে, পিষে ওটার পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। ওটা সেকুলারিজম বলে আর কিছু এক্সিস্টই করে না। কারণ যেটা এক্সিস্ট করে হচ্ছে পার্শিয়ালিটি। হুম এখান থেকে এখানে বেশি লোক আছে, এখান থেকে আমি ভোট পাবো, এটাকে নেব। কমিউনিজম ইজ নট কমিউনিজম এনিমোর। ইট হ্যাজ নট নাও বিকাম আ পিপল প্লিজিং মেথড। এখানে আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে মানে আমি যদি শুধু ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভটাকে নিই তাহলে ডেফিনেটলি সিপিএম, খুব ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ নেওয়া। সিপিএম ডেফিনেটলি কমিউনিজমের ধারক ও বাহক হতে চেয়েছিল, ঠিক আছে, এবং মানুষ এখানে কমিউনিজম বলে সিপিএম বোঝে আর কি। আমরা হয়তো অতটা আমরা বুঝি কোনটা আইডিওলজি কোনটা পার্টি, সবাই বোঝে না, সাধারণ মানুষ অত বোঝে না সিপিএম কি কমিউনিজম কি। তাদের কাছে সিপিএম লোগোটাই হলো কি পতাকা মানেই কমিউনিজম। কিন্তু ওরা এত খারাপ কাজ করেছে, এত অ্যাগ্রেশন দেখিয়েছে না, পরে যখন ওরা রিয়েলাইজ করেছিল যে না এবার আবার ভালো কিছু করি, একটা সিঙ্গুরের মতো জায়গাতে একটা কোম্পানি আনি। অ্যাকচুয়ালি তো কমিউনিজম কি, কমিউনিজম তো কখনো কোনো কর্পোরেট চায় না, তারা তো চায় যে সব পুরোটাই পাবলিক সেক্টর হোক, কোনো প্রাইভেট সেক্টর। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চায় না। হ্যাঁ, কিন্তু তারা যখন বুঝলো পরে যে এটা তাদের ওয়েটা ভুল। হ্যাঁ, ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। মমতা ব্যানার্জি অলরেডি টুক দ্যাট ন্যারেটিভ ওই ওই টাইম অবধি। তো তারপর তো কি বলবো, মানুষের না, সবচেয়ে বড় যেটা আমি দেখেছি মমতা ব্যানার্জির মধ্যে, মমতা ব্যানার্জি used the communists own weapon against them. সেটাই। Farmers, labor worker, হ্যাঁ, labor workerদের কারা পাওয়া আরে কমিউনিস্ট টিএমসি যখন ওটাই তো ব্যাপার, টিএমসি তাড়িয়েছে কমিউনিজমদের, কমিউনিস্ট একই মাইন্ডসেট আইডিওলজি দিয়ে। একই আইডিওলজি দিয়ে। আজকে যে বলা হয় যে টিএমসি একটা মানে রাইটিস্ট পার্টি, আমার শুনলে হাসি পায়। মানে কিছু বললেই হলো, ওদের কি ওদের পতাকায় লাল রং নেই বলে কি ওটা কমিউনিস্ট না, লেফটিস্ট নয়? ওরা সব থেকে বড় লেফটিস্ট আইডিওলজি নিয়েই কমিউনিজমকে তাড়িয়েছে। মানে ব্যাপারটা ওটাই যে রক্তে কমিউনিজম আছে, তুই সরাতে পারবি না। ওটাই আমাদের বেঙ্গলের না, বাঙালিদের রক্তে কমিউনিজম আছে, তুমি মানো বা না মানো, তুমি যে ঝান্ডাই ধরো না কেন, কমিউনিজম তোমার রক্তে রয়েছে ভাই। এটা সুভাষচন্দ্র বোস এখান থেকে তৈরি হয়েছিল, তুই কি ওটাই, তুমি ভাবছিস? কি করবে ওই জন্য বিজেপি কোনো গ্রাউন্ড, মানে বিজেপির তো দূর দূর অব্দি কোনো গ্রাউন্ড নেই, তাও এখন অব্দি মানে এখন একটুখানি পেয়ে যাবে। তুই তোকে আমি একটা কারেন্ট ডেভেলপমেন্টের কথা বলি। গোটা ওয়েস্ট বেঙ্গলে অ্যারাউন্ড 19 to 20 আরএসএস ক্যাম্পস তৈরি করা হয়েছে যাতে ইউথদেরকে, বেঙ্গলের ইউথদেরকে হিন্দুত্ব নিয়ে ট্রেন করা যায়। And what are the measures we are taking that we would stop that kind of extremist movement? আমি এটা নিজেও terrorism না? আমার অনেক অফিস কালিগ রয়েছে না, বন্ধু বান্ধব রয়েছে, যাদেরকে দেখি যে তারা কিন্তু একই রকম শিক্ষিত, তারা একই রকম এডুকেশন পেয়েছে, একই রকম টিভি শোজ দেখেছে, একই রকম নিউজ দেখেছে, একই রকমভাবে বড় হয়েছে, বাট তারা এত ধার্মিক হয়ে গেল কি করে, এত এত টেকনোলজি এত নলেজ থাকা সত্ত্বেও? আমার কোথাও কি মনে হয় জানিস তো, এই যে অ্যালগরিদম, ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যালগরিদম, এটাই মেন রুট কজ। আজকে যদি প্রত্যেকের কাছে সায়েন্টিফিক রিলস যেত, প্রত্যেকের কাছে যদি র্যাশনালিস্ট রিলস যেত,
যদি যে ধর্মের ভুল ভ্রান্তিগুলো সেগুলো সম্পর্কিত রিলস যেত যেগুলো আমাদের ফিডে আসে, সেগুলো যদি সবার হুম। কাছে যেত তাহলে কিন্তু সবাই র্যাশনালিস্ট হতো, কেউ মানে অ্যাটলিস্ট বেশিরভাগ সংখ্যক র্যাশনালিস্টই হতো। কিন্তু দেখ, যাবে না, যাবে না, সোজা কথা অবশ্যই যাবে না। যাবে না, কারণ ইনস্টাগ্রামের তো অ্যালগোরিদমটা হলো কি এঙ্গেজমেন্ট বেসিসে। তো ডেফিনেটলি আমি ওটাই বলছি, যাবে না সেই জন্যই যাচ্ছে, না সেই জন্যই হচ্ছে, কিন্তু অ্যালগোরিদমটাই রুট কজ। আমার কখনো কখনো না মনে হয় যে চায়না বা কোরিয়ার এই ইয়েটা অ্যাকচুয়ালি একটা লজিক্যাল বেসিস আছে, এই যে ইনস্টাগ্রাম ব্যান করা। কেননা সত্যি এগুলোর অ্যালগোরিদমগুলো খুব বাজে, এগুলো অ্যালগোরিদমকে মানুষকে বাজে দিকে ম্যানিপুলেট করে। না দেখ, এবার আমি এটা বলবো না, বিকজ উই আর অলসো ইউজিং দ্য সেম সফটওয়্যার, সেম কাইন্ড অফ থিং হুম। অ্যাজ আদার্স। হ্যাঁ। আমার কাছে যে শুধু র্যাশনালিস্ট রিলস আসছে সেটা না, হয়তো তোর হুম। ফিডটা ওইভাবে ট্রিগার্ড, সেভাবে তোর কাছে আসতে পারে। আমার কাছে তুই দেখিস উল্টো পাল্টা রিলও আসে। হ্যাঁ, সে দু এই একটা চলে ভগবান, আসে, দু একটা আমার কাছেও না আমি আসে। হাসির রিলের কথা বলছি না, আমি মানে ওটাই পুরো বলছি, ধার্মিকই বলছি। আমার বিজেপির চ্যানেলও সাবস্ক্রাইব করা আছে, আমার আরএসএস এর চ্যানেলও সাবস্ক্রাইব করা আছে। সাবস্ক্রাইব করলে তো আসবে। I did that for a very specific purpose, হুম just to get inside and see what they actually preach. হুম হুম। না, কোথাও What কি they তোর মনে হয় না actually যে do. আমরা যদি পুরো এটাকে ফ্রি ফ্লোয়িং করে দিই তাহলে সেই ঘুরে ফিরে সেই ধার্মিক দিকেই যাবে, কারণ মানুষ তো ব্রেন খাটাতে চায় না। বেশি লোক ওইটা। আমাদের কাজ ওই ধার্মিক লোকগুলোর দিকে দেখাও না। আমাদের কাজ হচ্ছে যে আমাদের ফিডে যে ন্যাশনালিস্ট রিল গুলো আসছে, সেই রকম যে আলাদা বাকি মানুষগুলো আছে তাদেরকে আগে একত্রিত করা। As soon as we are able to do that, দেখ সবাই তো এমনি এমনি বসে করছে না। আজকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সামব্রতকে দেখবি ও খুব এইসব জিনিস নিয়ে শেয়ার করে হুম হোয়াটসঅ্যাপ, হয়তো আজকেও জয়েন করতে পারিনি কোনো একটা কারণে। এরকম সামব্রত, আমাদের মতো প্রচুর লোক আছে হুম। যারা মার্কেটে আছে। দ্য প্রবলেম ইজ সিস্টেমটা এরকম ভাবে তৈরি না, ডগমাটা এরকম ভাবে। তুই এখন যদি একটা পুরোহিতকে গিয়ে বলে দিস স্যার আপনি মন্ত্রের মিনিং বোঝান, ও তোকে অধর্মী মুসলমান বলে তোকে মারার জন্য 10টা পুরোহিত নিয়ে দাঁড়িয়ে যাবে। তুই যদি এখন একটা কোনো মৌলবীকে গিয়ে বলিস এই যে এই সূরাটা পড়লেন এটার মিনিংটা বোঝান, ও 10টা মৌলবী নিয়ে এসে কাফের বলে তোকে তরোয়াল দিয়ে, আমাকে তো কাটতে আসবে হিন্দু, আরো বেশি করে কাটতে আসবে। হুম ইভেন আমার সবচেয়ে বড় যেটা নিয়ে রাগ, আমি আজকে এই পডকাস্টে বলতে চাই, সেটা হচ্ছে বিসিআরটি আমাদের নিজেদের এত কষ্টের একটা অর্গানাইজেশন, ওটাকেও যখন রেজিস্টার করাতে হয়েছে, ওটার ডিটেল আমাদের লিখতে হয়েছে উই কুড ইউজ দিস ফর রিলিজিয়াস পারপাস বিকজ দ্যাট ইজ আ ম্যান্ডেটেড ফর্ম ইন এনি কাইন্ড অফ ডিড। ওয়াই ইজ ইট ম্যান্ডেটেড? ওয়াই ইজ ইট ম্যান্ডেটেড টু প্রুভ দ্যাট ইউ আর আ ফাকিং হিন্দু? ওটাই আমাদের যে পারবেন না। কনস্টিটিউশনে যে বলা হয় যে মানে আমরা সিকিউলার। আচ্ছা, এখানে তো একদল এমন মানুষ আছে যারা কোনো ধর্মের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে চায় না। আমার বাবা মা হয়তো হিন্দু হতে পারে, আমি তো থাকতে চাই না, আমি কোনোদিন হিন্দু কিছু ফলো করিনি, অন্তত জ্ঞান হওয়ার পর থেকে এখনও করি না। তো আমি হিন্দু তো আইডিওলজিক্যালি নই, ঠিক আছে। আমি যদি একটা ওই ইয়ের থেকে বেরিয়ে আসতে চাই তাহলে আমার জন্য কোনো ল নেই, কোনো ফ্রেমওয়ার্ক নেই, কিচ্ছু নেই। তাহলে তুমি কোন বেসিসে তুমি বলছো যেখানে সবার ইকুয়াল রাইটস আছে, সেখানে সবার কথা রাখার ইয়ে রয়েছে, সবাইকে আমরা ইয়ে দিই, ইম্পর্টেন্স দিই, তোমরা দাও না। তোমার সব কটা গভর্নমেন্ট ফর্মে তোমাকে রিলিজিয়ান লিখতেই হবে, ওখানে তোমার অ্যাথেইস্ট বা র্যাশনালিস্ট লেখার কোনো জায়গা নেই। যেদিনকে হবে সেদিনকে বুঝবো যে হ্যাঁ তুমি ইম্পর্টেন্স দাও, যেদিনকে এই যেমন ফ্রেমওয়ার্কটা আগে তোর ট্রান্সজেন্ডার বা ইউনাক কমিউনিটি বা এলজিবিটি কিউ। কিউআইএ প্লাস যে পুরো কমিউনিটি আছে, ওদের জন্য কোনো জায়গা ফাঁকা রাখা হতো না। হ্যাঁ, এখন They হয়। revolted, they use their power, they have it. The thing is that আমাদের মতো যারা রয়েছে, যারা এই পডকাস্টটা শুনছে হুম বা যারা আমাদেরকে ফলো করে, আমাদের চ্যানেলে লাইক দেয়, আমাদের যারা কাজ করি সেই সবকে, সে রিভিউ রসায়ন শুনুক বা বিসিআরটির আমাদের এই পডকাস্টই শুনুক, দেখ তারা কোথাও না কোথাও ভাবে যে এগুলোর এগেইনস্টে বলা উচিত, বা তারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, যেটা আমার মনে হয়। হুম। তারা কোনো ইউনাইটেড ফোর্স বানাতে পারছে না, দেয়ার ইন্ডিভিজুয়াল ভয়েসেস। তো সেটাই। তাদের জন্য এটা একটাই কল আউট যে দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, দিস ইজ দ্য প্লেস where we can come together, where we can stand against all the things that is going wrong in this world. এক্স্যাক্টলি, আমাদের তো প্রথমে একত্রিত হতে হবে। সেটার জন্যই আমারও কল আউট আমার বন্ধুদের ক্ষেত্রে এবং সব সাবস্ক্রাইবারদের ক্ষেত্রে, আমাদের সব লিসেনারদের ক্ষেত্রে, যে উই হ্যাভ টু কাম টুগেদার। ঠিক আছে, আমরা যতক্ষণ আলাদা থাকবো সেটা আরও বেশি আনসেফ। তুমি যদি এটা মনে করো যে আমরা ছোট কমিউনিটি, আমরা
জয়েন করব তাহলে আমাদের ভয় আছে, আমাদের কে প্রোটেক্ট করবে? ইউ আর অলরেডি আনপ্রোটেক্টেড। যতক্ষণ না তুমি বাইরে, তুমি আমাদের জয়েন করছো, বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে, ইউ আর অলরেডি আনপ্রোটেক্টেড। তো সবাই এক জায়গায় আসো যাদের একটু হলেও মনে হয় যে ধর্ম, বিশ্বাস এগুলোর অতটা প্রয়োজন নেই, এবং যারা র্যাশনালিস্ট, যারা যুক্তি দিয়ে সব কিছু বিচার করে, প্লিজ ডু কাম হিয়ার। কারণ এই প্ল্যাটফর্মটা তোমাদের জন্যই কিন্তু আমরা তৈরি করেছি, এত খাটাখাটনি করে। নয়ডা টু কলকাতা, কলকাতা টু ব্যাঙ্গালোর, এইখানে আজকে হচ্ছে না, ওইখানে আজকে হচ্ছে না, কারো ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে আসতে হলো, কাউকে পকেট থেকে 10,000 টাকা বার করে দিতে হলো। এই সব জিনিসগুলো তোমাদের জন্যই করেছি। আজকে যদি তোমরা জয়েন না করো তাহলে আমাদের সেই খাটনিটা ব্যর্থ। এটাই বলার। সেটাই। অ্যান্ড যতদিন আমরা এইগুলোর এগেনস্টে উঠে দাঁড়াবো না, যারা ক্যাপিটালিস্ট তারা ঠিক এটার লাভ বার করে নিয়ে ব্যবসা করে তোমাকে পণ্য বানিয়ে দিয়ে চলে যাবে। আমি একটা খুব বড় এক্সাম্পল দিচ্ছি, তুইও জানিস কি এক্সাম্পল দিতে চলেছি। থিঙ্ক অফ অ্যাস্ট্রোটক। ও বাহ, কত বড় অ্যাপ ভাব। ও তো জাকিয়ে একটা মানে আমার ভেবেও খারাপ লাগে। আমি কি বলবো আমি বুঝে পাই না আর কি, আমার মুখে খিস্তি ছাড়া আর কিছু আসে না। আমার রিভিউ রসন স্টার্ট হয়ে যাবে এখান থেকে। ওখানে আটকাই। আমাদের এখানে পাড়ায় একটি ছেলেও ছিল, মানে তুই জানিস না, চিনিস কিনা, নাম শুনেছিস কিনা জানি না, শার্ক ট্যাঙ্কেও গেছিল, সায়ন হ্যাঁ চিনি, হ্যাঁ ও তো এখন পাথর বেচছে। চিনিস সায়নকে তো ভালো করেই চিনিস। মোমো থেকে পাথর কি করে বেচতে পারে আমি জানি না। ওর রেস্টুরেন্টে আমি খেয়েছিলাম, ইট অ্যাকচুয়ালি গেভ রিয়েলি গুড ফুড। এখন কি বেচছে? ক্রিস্টাল, 100% অথেন্টিক ভাই, পাথর। ও ন্যারেটিভটা ধরে নিয়েছে না। পার্থক্য আমাদের আর বিজনেসম্যানদের মধ্যে এটাই, যে যারা বিজনেসম্যান তারা দেখছে কোথাও অপরচুনিটি, ওটাকেই কাজে লাগাচ্ছে। বাট উই হ্যাভ টু, আমরা যারা, উই আর গোয়িং টু চেঞ্জ ইট। আমরা অপরচুনিটিটাকে ইউজ করে আমরা নিজেদের জন্য লাভবান হতে চাই না। আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হবো, বাট উই উইল চেঞ্জ ইট। পৃথিবীতে এমনও মানুষ থাকে, দেয়ার আর সাম থিংস ইন দিস ওয়ার্ল্ড হুইচ আর নট ডান ফর প্রফিট। সেই জন্যই বিজনেস আর এনজিওর মধ্যে একটা ফারাক আছে। আমার মনে হয় যে পৃথিবীতে সব, ব্যাংক সেই ফারাকটা না করলে আমরা করে থাকি। হ্যাঁ, সবাই বলে না যে এই বাবা প্রফিট, যারা বিজনেসম্যান বিশেষ করে যারা এন্টারপ্রেনিউর, আমি তাদের ছোটো করছি না, তাদের নিজের মতো আছে, বাট তাদেরকে এটা বুঝতে হবে যে এই পৃথিবীতে সব কিছু প্রফিটের জন্য হয় না, এবং সবাই প্রফিটের চোখে দেখে না। তার মধ্যে কিছু আমরা আছি। হ্যাঁ, এবার সিনজয় রয়েছে, ও একটা বিজনেসও করছে, ওটা এনজয় করছে, ও দুটো ব্যালেন্স করে চলছে, এরকম মানুষ। এবার দেখ, আমি তো আর ক্রিস্টাল নিয়ে ব্যবসা করছি না, আমি হ্যাঁ। পাতি ব্যবসা করি, আমি পাতি মার্কেটিং ফার্ম চালাই, সেটা সেটাই। আলাদা ব্যাপার। সাম্যব্রত পাতি এইচআর কনসালটেন্সি চালায়, সেটা আলাদা একটা। We have taken the rational and proper methods to do a business rather than going for something that actually feeds on the people's fear and the people's weakness. দেখ, মানুষেরা ধর্ম অবলম্বন করে একটা কারণে, because they are weak and they are hypocrites. Weak hypocrites go for faith, and I'm not here to take advantage of their hypocrisy and their weakness. সেটাই। যদি আমি সেটাই করলাম তাহলে আমার আর শাহানের মধ্যে ডিফারেন্সটা কোথায় থাকবে? হ্যাঁ ওটাই আর কি, মানে একটা আইডিওলজি, সেটা যদি ফ্যাক্ট বেসড হয় তাহলে সেটার জন্য লড়াই করো। আজকে আমাদের টিমে অনেকে রয়েছে যারা আমাদের সাথে সেম আইডিওলজি শেয়ার করে, যারা জানে যে কোনটা ঠিক এবং কোনটা ভুল, স্টিল তারা না ভয়ে রয়েছে, তারা থাকতে চাইছে না আমাদের সাথে, বিকজ দে আর তাই স্কেয়ার্ড। জন্যই আজকে এই মিটিং এ আমরা দুজন রয়েছি, আর কোনো লোক নেই। হ্যাঁ, আমার মনে হয় যে দেখো, তুমি এখন ঠিক ভুল করার তোমার মধ্যে এখন এবিলিটি রয়েছে, ইউ হ্যাভ আ রেয়ার পাওয়ার, ইউ হ্যাভ আ রেয়ার, লাইক সামথিং ভেরি রেয়ার কোয়ালিটি ইউ হ্যাভ। 99% মানুষের মধ্যে ঠিক ভুল করার পার্থক্যটা, এই পাওয়ারটাই নেই। আজকে তোমার মধ্যে সেই পাওয়ারটা আছে, বাট স্টিল ইউ ডোন্ট ওয়ান্ট টেক দ্য রেসপন্সিবিলিটি। তোমার জায়গায় অন্য কেউ থাকতে পারতো, কিন্তু তোমার তোমার এটা বুঝতে হবে তুমি এখানে আছো, এখন অন্য কেউ নেই। সো রেসপেক্ট দ্যাট পাওয়ার, সেই রেসপন্সিবিলিটি তোমাকে নিতেই হবে। এখন যদি এটা বলো যে আমি রেসপন্সিবিলিটি নিতে পারবো না, আমার তো বাড়িতে এরকম বাবা মা রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে, এটা মা খুব খারাপ। বকবে, হ্যাঁ, মা বকবে। হ্যাঁ, আমাকে এরকম যদি মেরে দেয়, আমাকে ভাই, মানে এটা যদি বলো তাহলে আমাদের কিছু বলার নেই আর কি। আমাদের, আমি তোকে একটা বেসিক কথা বলছি। আমার বাবা আমাকে পরশুদিন ঘরে ডাকেন, ডেকে বলেন যে কি খবর, আচ্ছা, চাকরি বাকরি করবে? আনন্দ, ব্যবসা করি, খুব ভালো ব্যবসা করি। আর তোমার ওই এনজিওর কি খবর? আমি চলছে।
এনজিওটাকে বন্ধ করো, নাহলে তোমাকে আমি বাড়ি থেকে বার করে দেবো। আলম করা যাবে না, বাড়িটাই তো এনজিওর অফিস। এটা এই ট্রান্সলিটটা দেখিয়ে দে, এটা ভালো। ওই আমরা লিটারে একটা মন্দিরকে আমরা এনজিওর অফিস করে দিয়েছি। আমাদের প্রথম ন্যাশনালিস্ট। আমাদের প্রথম বলে কি এইটা যে মানে তোমরা ধর্মের বিপক্ষে, আচ্ছা ঠিক আছে খুব ভালো এনজিও, তোমাদের অ্যাড্রেসটা কোথায়? তো এই মন্দিরটাই আমাদের অফিস। প্রথমে আমরা এখান থেকে শুরু করেছি আর কি, এরপরে আস্তে আস্তে সারা পৃথিবীর সব কিছু করে দেবো। দ্য বিগেস্ট প্যারাডক্স। সেটাই, মানে এর থেকে বড় সাকসেস কিছু হতে পারে না। যে তোর বাবা কি বললো তারপরে মন্দির মন্দির বলছে কি, আমার দিকে তাকাল, চলে যায় এখান থেকে, আমার নজরের সামনে থেকে চলে, থ্যাংক ইউ, চলে গেল। তারপরে আজকে সকাল থেকে তো দরজায়, ঘরে, সব জায়গায় খালি নম্বরই দেখতে পাচ্ছি আমি। নাম্বারটা কি ছিল না, আমার বোতলটির পিছনে লিখে দিয়েছিল, দাঁড়া দিই। ও, আমি মুছে দিচ্ছি। না এটা সত্যি মানে একটা জিনিস জিজ্ঞেস করতে পারিস তো বাবা মাকে যে ঠিক আছে এই ধার্মিক এই জিনিসগুলো করছো, এত ডেডিকেশন দিয়ে করে পাচ্ছোটা কি? এটা খুব জানাটা প্রয়োজন, কারণ যারা ফলো করে না, এটা আমাদের জিজ্ঞেস করতে হবে তাদেরকে যে তোমরা এটা ফলো করে পাচ্ছোটা কি, যেটার জন্য তোমরা করছো। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে খুব একটা ভালো অ্যান্সার দিয়েছিল। সেটা হচ্ছে, দেখ, সে আমার বলে যে দেখ, আমার সত্যি আমি ভগবানে বিশ্বাস করি না কোনো, এই যে শিব আছে ত্রিশূল নিয়ে তারা করবে, বা যিশু আকাশ থেকে নেমে আসবে দুহাত তুলে, আমি বিশ্বাস করি। I only try to believe that there is some entity out there, because there are times when I feel really low, really low in my life, যখন আমাকে লিফট আপ করার জন্য কেউ থাকে না, তখন if I think that there is some entity up there, it gives me power to know that someone is actually up there who is looking after me. That acts as a placebo effect which gets me going. So I think Bhagavan is nothing but a placebo effect, যেটা আমার মাইন্ডকে একটা পাওয়ার দেয় যাতে আই ক্যান কিপ গোয়িং। সেটা যদি নিজের মধ্যে থাকে, মনের মধ্যে থাকে, দ্যাটস ওকে। বাট সেটা যখন একটা অর্গানাইজড ফর্ম নেয়, সেটা খারাপ না? যে আমি একটা ওই যে প্লাসিবো এফেক্টটা যে ফর্মটা আমি ইমাজিন করছি, সেটাকে একটা মূর্তি হিসেবে তৈরি করলাম, তারপর 10 জনকে বললাম যে তুমি এবার এখানে প্রসাদ দাও, ঢাক ঢোল পেটাও, তুমি যদি না পেটাও তাহলে, তুমি যদি না আসো তাহলে তোমার ক্ষতি করবে। এটা খারাপ। মনের মধ্যে তো আমি XYZ হাজার একটা কিছু ভাবতে পারি, আমি মনের মধ্যে কত ভালো খারাপ কিছু ভাবি, সেগুলো কোনো মানে ইয়ত্তা নেই, কিন্তু সেটা আমার মনের মধ্যেই আছে, এটা আমার রিয়েল লাইফে কোনো ইম্প্যাক্ট করছে না কাউকে। এক্স্যাক্টলি। আর প্লাসিবো এফেক্ট যদি হয় তাহলে আমাদের মতো তো মানুষ রয়েছে, আমিও তো রয়েছি, আমিও খুব খারাপ পরিস্থিতিতে রয়েছি, কখনো থাকি, তখন তো আমি এরকম ইমাজিন করি না যে কেউ একটা এসে আমাকে বাঁচাবে। আমি কি করি, আমি ছাদে গেলাম, কোনো নদীর ধারে গেলাম, বা রাইডে চলে ওটাই তো গেলাম। ডিফারেন্সটা না, ওটাই হচ্ছে আমাদের এবং একজন এথিস্টের, মানে আ পারসন হু ইজ বিলিভিং ইন গড, তার মধ্যে ডিফারেন্স। এবার দেখ, আমি এরকমও না, আমি এথিস্টও না, আমি আই এম ওপেন টু সাজেশনস, আই এম অ্যান অ্যাগনস্টিক। তুমি যদি প্রমাণ করে দাও ভগবান আছে, আমি মেনে নেবো ভগবান আছে। এক্স্যাক্টলি, ওটাই তো আমরা আর সবচেয়ে বড় হচ্ছে, তুমি আমার প্রমাণ ঠিক আছে, তুমি প্রমাণ করতে পারবে না ভগবান আছে, খুব ভালো কথা। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, তোমার ভগবান আছে, তোমার ভগবান যদি থাকে না, সে ভগবান নয়, সেই অ্যাকচুয়ালি তোমার সবচেয়ে বড় অ্যাডভার্সারি। এন্ড যদি সেই ভগবানকে মারতে গিয়ে আমাকে যদি কলি পুরুষ, অ্যান্টি ক্রাইস্ট এসব নাম নিতে হয়, আমি রাজি আছি সেটা। সব থেকে বড় ব্যাপার কি জানিস তো, যদি এক মুহূর্তের জন্য আমরা ভেবে নিই, বা ধর আজকে সায়েন্স বল বা টেকনোলজি বল, এটা যদি প্রুফ করে দেয় যে ভগবান আছে, সৃষ্টিকর্তা আছে, তাহলে তাহলে মানুষই চাইবে না সেটা প্রুফ হোক। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই বলতে, মানুষই চাইবে না এটা প্রুফ হোক। মানুষ নিজেই এই যে ভগবান বা এগুলো সৃষ্টি করতে, এই কনসেপ্টগুলো নিজের অস্তিত্ব নিজেই সহ্য করতে পারবে না। কারণ আজকে ধর সাপোজ সবাই বিশ্বাস করে কৈলাস পর্বতের মাথায় শিব রয়েছে, ধ্যান করছে। ধর আজকে সায়েন্স টেকনোলজি স্যাটেলাইট ইমেজারিতে দেখা গেল যে কৈলাস পর্বতের উপর সত্যি একটা শিবের মতো জটাজুটোধারী লোক বসে আছে একটা গরুকে নিয়ে পাশে। হ্যাঁ, এবং এটা প্রুফ হয়ে গেল যে সত্যি কৈলাস পর্বতের উপর শিব রয়েছে। তাহলে এই যে এত শিব মন্দির আছে, এত শিবলিঙ্গ আছে, এগুলো অর্থহীন হয়ে যাবে, কারণ আমরা জেনে গেছি ওখানে শিব রয়েছে, ওখানে একটা লোকেরা ওখানে গিয়ে পুজো দেবে ডাইরেক্ট।
হ্যাঁ ওখানে গিয়ে ঠাকুর কিন্তু দেখে এই আসবে। মন্দিরগুলো অর্থহীন হয়ে যাবে, যেগুলোর ফলে কি হবে, প্রচুর হ্যাঁ। মানুষের এফেক্ট হবে, মানে নেগেটিভ এফেক্ট হবে, অনেক বিজনেস বন্ধ হয়ে যাবে, অনেক পুরোহিতের কাজ চলে যাবে। তারাই চাইবে না যে কৈলাসের মাথায় যে ঠাকুর আছে ওটা প্রমাণ হোক। প্রমাণ হলে ওরা নিজেরাই সব ক্ষতিগ্রস্ত সবার প্রথমে হবে, আমরা হব না। যারা ধার্মিক তারাই সবার প্রথমে ক্ষতিগ্রস্ত হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আমি এই মুহূর্তটা একটুখানি ইউজ করবো আমার স্ক্রিনটি একবার শেয়ার করার জন্য, এবং স্ক্রিনটি শেয়ার করে আমি ওই জিনিসটি দেখাবো যেটি আমার মা করেছিল আজকে। আমি তো মাকে নিয়ে আয় পডকাস্ট। ওইটাই বাকি আছে, তারপরে আমি আর বাড়িতে থাকলাম না। জমবে, বাবাকে নিয়ে আয়। আরে আমরা একটা ভালো জিনিস করতে পারি যে তোর দেখতে পাচ্ছিস এটা কি ল্যাটিন ভাষায় লেখা নাকি? ওই যে আমি দেখেছি কনজিউরিং এ যে পেছনে লেখা থাকে না ল্যাটিন ভাষায়, ওইসব কিছু লিখে রেখেছে নাকি? ওয়াটার এনার্জি। না এক কাজ করা যায় একদিন এরকম আমরা দুজন প্লাস দুজন ধার্মিক না। মানুষ। হ্যাঁ, আমরা ধার্মিক মানুষ আনবো। ইভেন তুই যদি আমার সাথে আমাকে যদি বলিস ধার্মিক মানুষ ব্যবহার করতে, আমি করে দেবো। এন্ড আই উইল বি আ বেটার ধার্মিক দেন এনি ধার্মিক আউট দেয়ার, আই এম টেলিং। না তোকে করলে তোর মাথার মধ্যে একটা অধার্মিক যে সাইড তো রয়েছে ওটা চলে আসবে। আমরা একটা পিওর ধার্মিক মানুষকে চাই আর কি। তোর বাবাকে নিয়ে আয়, আমি আমার বাবাকে নিয়ে এলাম, আর সবাই মিলে বসা হবে। তারপরে দেখবি আর আমরা বাড়ি ফিরতে পারবো না সে তুই আর বাড়ি ফিরতে পারবি না, আমি বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে আমাকে। সে ঠিক আছে, এরকম হবেই বা কেন। এরকম আমরা একটা ধার্মিক বন্ধুকে নিয়ে আসতে পারি এবং তাদেরকে বলে প্রথম আমার প্ল্যানিং আছে, সবার প্রথমে আমি ইয়েকে আনবো, আমার জেঠুকে একবার আনবো। আমার জেঠু হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, অ্যাস্ট্রোলজার প্লাস হি ইজ অ্যান এথিস্ট। হি ডাজন্ট বিলিভ ইন গডস বাট হি ইজ অ্যান অ্যাস্ট্রোলজার। মানে এ হলো কি ব্যাপারটা ওরকম যে প্যারাডক্স অফ প্যারাডক্স। উনি হলো কি বিজনেসম্যান পিওর পিওর বিজনেস, আর কিছু না আর কি। মানে উনি জানেন ঠিক ভুল কি জানেন, উনি জাস্ট বিজনেস করতে এসেছেন, সিম্পল। আজ অব্দি বাড়িতে যা পুজো হয়েছে যা হয়েছে কোনোদিনও আমি ওখানে থাকি, আমি ধর আর রয়েছি, ফল খেতে গেছি, দই খেতে গেছি, আমার খেয়ে করে মাল আমি চলে যাবো ওখানে খেতে। উনি কিন্তু আসবেন না। হি ডাজন্ট বিলিভ ইন গড মিন্স উনি যাবেনও না ওখানে। না এটা আমার মনে হয় তাহলে বলবেন যে এই রেখা দিয়ে এই হবে। আমার প্রশ্ন, তোর জেঠু কি অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন, নাকি উনি ওটাকে নিয়ে বিজনেস করছেন, যে ওনার বিশ্বাস অবিশ্বাস নিয়ে কিছু যায় আসে না, উনি বিজনেস করছেন? হ্যাঁ তাহলে লাভ নেই। হি ইজ ওয়ান অফ দোজ পিপল। ও হচ্ছে অ্যাকচুয়াল, মানে যদি মোদি যদি ইয়ে হতো, অ্যাস্ট্রোলজার হতো, তাহলে আমার জেঠু হতো। দেখ তাহলে ওনাকে এনে লাভ নেই, কারণ উনি কাইন্ড অফ র্যাশনালিস্টই। উনি অন্যরকম, উনি হচ্ছেন অপরচুনিস্ট র্যাশনালিস্ট। হ্যাঁ উনি হলো অপরচুনিস্ট, এটা হলো ভালো। উনি কিছু বদলাতে চাইছেন না, উনি যা আছে থাকুক, আমি বিজনেস করব, আমার নিজের লাইফটা থাকলে ভালো হলেই হবে। কিন্তু আমাদের এমন মানুষকে দরকার যে এটাকেই বাস্তব মনে করে, এটাকেই মনে করে যে অ্যাস্ট্রোলজিটাই বাস্তব, এবং সেটাকে রীতিমতো আর কি সেটা নির্ভর জীবনযাপন করে। এরকম মানুষ তো ডেফিনেটলি আমার বন্ধু বান্ধবদের সার্কেলে রয়েছে। তো আমি আমার ডেফিনেটলি, বন্ধু বান্ধবের সার্কেলেও আছে। তারা পডকাস্টে আসবে না সেটা বড় কথা, কারণ ওই যে বললাম যে ডিফেন্স মেকানিজম, তারা জানে যে পডকাস্টে আসলে তাদের বিশ্বাসটাকে আমরা বলে গোল দেবো। হিলে এরকম কাটা হবে। এবার তুই একটা ছাগলকে জবাই করতে তো নিশ্চয়ই বলতে পারবি না যে যেখানে ছাগল কাটা হচ্ছে ওখানে এসে ছাগলকে নিয়ে এসে পডকাস্ট করবে, ছাগল চলে আসবে, সেটা তো হবে না। জবাই যখন হবে সে জানে, সে তো আসবে না। ওটাই হলো কথা। বাট একটাই কথা বলবো, যে এখনো সময় একটু হলেও আছে। মানুষ যদি বোঝে যে আমরা কি করছি, এবং যারা আমাদের মতো মাইন্ডসেট রাখা আছে, তারা যদি বুঝতে পারে যে ভয়ের ওপরে গিয়ে একটা পৃথিবী আমরা তৈরি করতে পারি, তাহলে এখনো সময় আছে। শুধরে নাও, পণ্য হয়েও না, বোকা হয়েও না, উইক হয়েও। আমার এটাই বলার যে যদি কিছু মানুষ এমন একটা কালচার তৈরি করে থাকে 5,000 বছর আগে, যেটা মানুষ এখনও ফলো করছে, দেন উই ক্যান অলসো ক্রিয়েট আনাদার কালচার যেটা মানুষ ফর দ্য নেক্সট 5,000 ইয়ার ফলো করবে, নেক্সট মিলিয়ন্স অফ ইয়ার্স ফলো করবে। একদম। হোয়াট উই আর বেসিং ইট অন ইজ এম্পিরিক্যাল, যেটা ফর এভার ইভলভিং, বিকজ আমরা সায়েন্সকে নিয়ে চলছি, আমরা ন্যাশনাল থট অ্যান্ড লজিককে নিয়ে চলছি, যেগুলো এভরিডে এনরিচ হচ্ছে, এভরিডে আমাদের জ্ঞানের পরিধিটা বাড়ছে। ইট ডাজন্ট ফলো আ 300-year-old or a 5,000-year-old book which says women need to cover all their body parts or male will rape. সেটাই
আমাদের বক্তব্য যে তোমাদের আর কোনো সারা পৃথিবীতে আর কোনো ভাগ নেই, আইদার তুমি যুক্তিবাদী না হলে তুমি বিশ্বাসী। আমি যদি হিন্দু না হই তাহলে আমি মুসলিম নই, তুমি যদি মুসলিম হও তাহলে হিন্দু নও, এরকম কোনো ব্যাপার নেই। আইদার ইউর ফেথ বেসড না হলে তুমি ফ্যাক্ট বেসড, এইটাই হলো কি একমাত্র ডিভিশন। এবং আইদার ইউ ফলো ডগমা অর ইউ ফলো লজিক, সেটাই। এবং যারা লজিক বেস তাদের জন্যই হলো কি আমাদের ব্রিজ কোয়ালিশন অফ র্যাশনাল থিঙ্কিং, আমাদের এনজিও, যেটা রিসেন্টলি রেজিস্টার্ড হয়েছে। এবং আমাদের দর্পণ আইডি রয়েছে, আমরা ইন্টু 12 AR 80G সার্টিফাইড ট্যাক্স এক্সেমড একটা এনজিও। তো তোমরা যদি জয়েন করতে চাও, আমরা কোনো র্যান্ডম অর্গানাইজেশন নই, আমরা একটা প্রপারলি এস্টাবলিশড অল ইন্ডিয়া এনজিও। একদমই তাই। And এটাও বলবো, যদি কারোর র্যাশনালিজমের ব্যাপারে জানতে হয়, দ্য বেসিক্স অফ র্যাশনালিজম অ্যান্ড এইসব জিনিসগুলো নিয়ে একটু বুঝতে হয়, দেন অবভিয়াসলি প্রনিলের বইটা পড়ো, যেটা হচ্ছে র্যাশনালিজম দ্য ন্যাচারাল অর্ডার অফ রিজন। কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো একটুখানি মনে হতে পারে অ্যাডভান্স, বাট আজকালকার দিনে সবার কাছেই চ্যাট জিপিটি আছে, গুগল আছে, ইউ ক্যান ইউজ ইট টু আন্ডারস্ট্যান্ড ইট অবভিয়াসলি। অ্যান্ড ইভেন যাতে ওই যে যে থিওরিগুলো প্রনিল ওখানে বুঝিয়েছে, যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছে, সেগুলো মানুষ জীবনে লাগাতে পারে, এগুলোর উপরে চেষ্টা করো এবং সবাইকে ওই জিনিসগুলো নিয়ে শেখানোর চেষ্টা করো, সো দ্যাট উই ক্যান ক্রিয়েট আ বেটার ফিউচার ফর আওয়ার চিলড্রেন। এটা যাতে কি, যদি কেউ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা বলে যে তোমাদের র্যাশনালিজম ফলো করে আমার পার্সোনাল কি গেইন হবে, তাহলে আমি এটাই বলতে পারি যে এটাও দিয়ে আমরা ফলো করি, তাহলে আমরা এমন একটা সোসাইটি তৈরি করবো যেখানে আমাদের ছেলেমেয়েরা আরও ভালো থাকবে, রাদার দেন এমন একটা সোসাইটি যেখানে মানুষ একে অপরকে মারছে সবসময়, খুনোখুনি করছে। এরকম একটা আনসেফ সোসাইটির থেকে আমরা বেরিয়ে এসে একটা এমন সোসাইটিতে থাকবো যেখানে মানুষ হয়তো নদীকে পুজো করে না কিন্তু নদীকে পরিষ্কার রাখে। সেরকম একটা সোসাইটি আমাদের ছেলেমেয়েরা ডিজার্ভ করে, সেটার জন্যই আজকে আমাদের বিসিআরটির মতো সোসাইটিগুলো তৈরি হয়। একদমই তাই। ঠিক আছে, আজকে আই থিঙ্ক আজকে প্রথম এপিসোডের জন্য এটা ব্যাস যথেষ্ট। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে, তখন হয়তো অন্য মেম্বার্স থাকবে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।